যে একটু পরে বাড়ি থেকে বের হয়েছে। জি। বাড়ি থেকে ওর আম্মুকে বলে বের হয়েছে আমি এক বান্ধবী বাড়িতে যাবো, সকালে প্রাইভেট পড়ে যে আমি এক বান্ধবী বাড়িতে যাবো ওখান থেকে, এটা বলে বের হয়েছে। ওই কিছু খাইনি। পর যাও এক রেস্টুরেন্টে ঢুকলাম। জি। ঢোকার পরে এখন ওরা খাবার খেলো, এখন ওকে বলতেছি বিপাশাকে বলতেছি তুমি খাও, ও বলতেছে না আমি কিছু খাবো না। পরে যাই হোক আমি একটা মোগলাই নিলাম, পরে ওকে বলতেছি খাও, আমি খাওয়াই দিই, ওকে আমি খাওয়াতেই পারলাম না। আপনার বাসার লোকজন তো মানে আপনি বাসায় নিয়েছিলেন কোথায়? বাসাটা ঠিক করা ছিল যে কোন বাসায় উঠবেন? আমি আর কি ওকে বিয়ে পরে বাড়িতে পাঠাই দিব, যে বললাম না মান সম্মানের ভয়ে ওর বাড়িতেই পাঠাই দিবেন? হ্যাঁ বাড়িতে পাঠাই দিব, কেউ যদি না জানে এটা পরে জানবে। ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে পরে ওখান থেকে ওকে বিদায় দিই, আচ্ছা, গাড়িতে উঠে দিই আর কি। আমার মামাতো ভাই ওকে নিয়ে যায়, ওকে, সাথে করে নিয়ে আসছিল, বিয়েটে পরে সাথে করে নিয়ে যায়। পরে আমি অফিসে চলে আসি। পরে ও সন্ধ্যার সময় বাড়িতে গিয়ে ফোন দেয় যে জানরে আসছি, তুমি চিন্তা করো না। পরে যাই হোক এমনি করতে করতে যাই হোক কথাবার্তা চলতেছে। পরে 15 জানুয়ারি বিয়ে করলাম। 20 জানুয়ারি আমাদের বাড়িতে কেমন যেন জেনে ফেলে। যাই হোক ওর যে একটা জন্ম আর কি, কোর্ট ম্যারেজ করে বিয়ে করতে জন্ম নিবন্ধন লাগে। তো ওর জন্ম নিবন্ধনটা আর কি আমার ওই মামাতো ভাই এক দোকানে রাখছিল আর কি আমাদের বাজারে। পরে তখন বলছি কি একটা মেয়ের জন্ম নিবন্ধন, গ্রাম পাঁচথপি, তাহলে ওই গ্রামের জন্ম নিবন্ধন কেন এই গ্রাম আসবে? তখন সে আর কি আমাকে ভাবছে যে মনে হয় যে তাহলে ওরই মা ওই বাড়ি, ওরই চাস্তো ভাই শ্বশুর বাড়ি, তাহলে মনে হয় ও মনে হয় তার ওই মেয়েকে বিয়ে করছে। যাই হোক সে আর কি আমার বোন জামাই লাগে আর কি মেম্বার। পরে সে আমার বাড়িতে যা বলছে যে রাসেল তো মনে হয় বিয়ে করে ফেলছে, মজা করে বলছে। এখন বাড়িতে তো সবাই অনেকটাই ইয়ের মধ্যে পড়ে, আতঙ্কের মধ্যে, কি রে তখন সবার বিশ্বাস যে আমি জীবনে এরকমভাবে বিয়ে করবো না। পরে যাই হোক বাড়ি থেকে আমাকে অনেক ফোন সকাল ভোরে এটা জানছে আর কি। সকাল ভোরে ফোন, আমি তখন ঘুমে, তখন আমি ফোনটা রিসিভ করতে পারিনি। 15-20 বার ফোন দিছে। এখন দেখি সবাই ফোন দেয় বাড়ি থেকে আর কি। আমরা 4-5 জন চাস্তো ভাই এক জায়গায় আমরা কাজ করি। পরে শেষে আমি যে ভাইটাকে দেখে বেশি ভয় পাই আর কি, সে আমার উস্তাদ আর কি বর্তমান, ওকে দেখে আমি খুবই ভয় পাই, বাঘের মতো ভয় পাই। এখন ওরে ফোন দিছে। আচ্ছা, ওরে ফোন দিয়ে বলতেছে যে ভাই রাসেল বলে বিয়ে করছে। এখন ওরা এরকম ভয় পায়, এখন ও বলতেছে যে রাসেল তো এরকম করে বিয়ে করতেই পারে না, এসব বানোয়াটি খবর কে দিছে গ্রামে, ও তো ঢাকায়, কালকে বিশ্ব ইজতেমা হলো সর্বক্ষণ আমার সাথে, ও কীভাবে বাড়িতে যাবে, ও তো বাড়িতেই যায় নাই, ও তাহলে 4-5 দিন আগে কেমনি বিয়ে করলো। ঠিক আছে, পরে আমাকে বলতে কে রাসেল সত্যি বিয়ে করছা? আমাকে না, আমি বিয়ে করবো কেন, বিয়ে করি নাই। ওকে তো খুব ভয় পাইতেছি, যদি জানতে পারে তাহলে তো আমাকে একবারে মারতে মারতে শেষ করে ফেলবে। ওকে বললাম, পরে ও বিশ্বাস করলো যে না রাসেল বিয়ে আসলেও করেনি। পরে যখন গ্রামে বাড়িতে দামাত চাপাতে ডেকে রাখলাম। পরে 30 তারিখে, জানুয়ারির 30 তারিখে, 15 তারিখে বিয়ে করলাম জানুয়ারির 30 তারিখে ওর এক চাস্তো বোন ওই আর কি ডাইরেক্ট বাইরে যায় একটা ছেলের সাথে, রিলেশন ছিল, বাইরে গিয়ে আর কি বিয়ে করবে। এখন ওই যে ওর ফুফাতো বোনের কাছে সবকিছু শেয়ার করছে। পরে ওর ফুফাতো বোন আর কি আমার শাশুড়িকে বলে দিছে। আচ্ছা, যে তাও পোলার সাথে ডাইরেক্ট বাইরে গেছে, আর তোমার মেয়ে কিন্তু বিয়ে কইরা আইসা বাড়িতে বসে আছে। তখন ওর মাই তো অবাক, কিরে আমার মেয়ের নিয়ে এত আশা ভরসা, ও কিভাবে বিয়ে করলো? তখন ওর মায় আমাকে ফোন দেয়। আচ্ছা, আমাকে ফোন দেয়, ঠিক আছে, আমাকে ফোন দেওয়ার পরে আমাকে বলতেছি তুই করে বিয়ে করছিস? পরে আমি বলতেছি হ্যাঁ আমাকে বিয়ে করছি। ডিরেক্টলি তখন স্বীকার করলেন যে না আমি বিয়ে করেছি? হ্যাঁ বিয়ে করছি। তখন যাই হোক ওর মায়ের ফোনটা কেটে দেয়, আমার অবাক হয়ে যায়। পরে সেই দিন রাতটা আমি ওর সাথে আর কথা বলতে পারতেছি না, কথা কোনোভাবেই বলতে পারতেছি না। পরে আল্লাহর কি কাম, সেই দিন আবার আমার চাস্তো ভাই শ্বশুর বাড়িতে গেছে আর কি, ওদের বাড়িতে গেছে। আমার চাস্তো ভাইও জানে না যে আমাকে বিয়ে করছি। চাস্তো ভাই ওই দিন ওই বাড়িতে যাওয়ার পরে চাস্তো ভাইয়ের উপরে আর কি অনেক টর্চার হয়। হ্যাঁ তোমার চাস্তো ভাই এরকম করে আমার মেয়েকে নিছে, অনেক কথাবার্তা হয়। তখন ও ওখান থেকে অন্য জায়গায় চলে যায় আর কি, ওগুলো শোনে না। আচ্ছা, পরে আমার ওই আমাকে ফোন দিতে পারতেছে না। পরে ওই আমাকে রাত 3টার সময় আমাকে ফোন দিছে। আমি তোমার পাগল, ওদের বাড়িতে জেনে গেল, এখন আমি কি করব, এখন ওকে কি করে? পরে রাত 3টার সময় ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, জানরে বাড়ি থেকে সব যাই না গেছে। আচ্ছা, তুমি আমাকে কিভাবে নিবা, কালকে সকালের মধ্যে এসে আমার নিয়ে যাও, যদি তুমি আমাকে না নিয়ে যাও তাহলে তুমি আমাকে পাইবে না। ও ওকে, আমাকে আমার নানুর বাড়ি তিনি আটকাবে। আচ্ছা, পরে আমি তো জানি না নানুর বাড়ি কোন জায়গায়, তোমার নানুর বাড়ি কোন জায়গায়? পরে বলতেছে মানিকগঞ্জ তিল্লি। ওখানে যদি ওই তিল্লি এলাকাটা আবার আর কি একটু অনেক একসময় আর কি অনেক ডাকাতি করতো আর কি মানুষ, সবাই আর কি ওই গ্রামের মানুষদের অনেক ভয় পেয়ে চলে।
তাই বলতো তুমি ওখানে যদি আমাকে নিয়ে যায় তাহলে তুমি আমাকে আর পাইবে না। অনেক কান্না করে বলতেছে। ওকে, এখন আমি বলতেছি জান রে আমি কালকে তোমাকে নিব, দেখি কি আমি কালকে আসতে পারি কিনা। এখন আমার একটা ভয় হলো যে ওদের অনেক টাকা পয়সা, অনেক বড় লোক, তা আমি যখন বিয়ে করাইছি আমি এখনো আমি কাবিন নামাটা পাইনি। কোর্ট ম্যারেজ করছি ঠিক আছে, তখন আমি কাবিন নামাটা পাইনি। এই ভয়ে আমি ওকে আনতে যাচ্ছি না, যে আমি ওকে নিয়ে আসলাম, যদি আমি কাবিন নামাটা না পাই তাহলে তখন তো আমার অবস্থা আরও খারাপ হবে। পরে যাই হোক, কথা শোনার পরে এখন আমাকে বলতেছে তুমি যদি সকালে ফোন দিচ্ছে তুমি কি আসতেছো? পরে বলে জান রে আমি আজকে আসতে পারতেছি না, আমি কালকে আসি, কালকে এসে আমি তোমাকে নিয়ে যাব। পরে ওই বলতেছে যে জান রে তুমি যদি কালকে আসো মনে হয় আমাকে পাইবা না, যদি আমার নানার বাড়িতে নিয়ে যায় আমি তোমার সাথে জীবনে কোনোদিন দেখা করতে পারবো না, তুমি আমার কোনো খোঁজ খবরই পাইবা না। পরে আমি বলতেছি ঠিক আছে তুমি যেভাবে তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি আজকে কোনোভাবে আসতে পারছি, আমি কালকে অবশ্যই আসবো। এখন ওই বলতেছে আমাকে বিকেলে মনে হয় আজকে নানুর বাড়িতে নিয়ে যাবে। আমি ওকে বলতেছি তুমি আজকে বিকেলে যেভাবে হোক তুমি বলবে নানুর বাড়িতে কালকে যাবো, আমি আজকে যাবো না, তুমি যেভাবে হোক তুমি আজকে তোমাদের বাড়িতে থাকবা। যাই হোক ওদের বাড়িতে ওদিনকে থাকতে পারে নাই, ওর নানু আর ফুবু এসে ওকে ওর নানুর বাড়ি আর ওর মেজ ফুবুর বাড়ি এক জায়গায় আর কি, এপার ওপার নদী আছে, নদীর ওপার এপার। বিকেলে এসে ওখানে নিয়ে যায়। পরের সাথে আমার আর কোনো কথা হয় না। ওর কাছে একটা ফোন ছিল, অপাই 7 দিন ধরে আর কি ফোনটা নিচে পালিয়ে আর কি আমার সাথে কথা বলার জন্য। পরে ফোনটা তার ছিল কেউ জানতো না। পরে নানুর বাড়িতে নিয়ে গেছে, পর সবাই যখন ঘুমিয়ে পড়ছে রাত 2টায় আমাকে ফোন দিচ্ছে। আমি তো আমার চোখে কোনো ঘুম নাই, আমি কান্নাকাটি করে মনে করেন বেহুশ। পরে যাই হোক অনেক কেষ্ট আছে, ওদেরকে জড়ায় ধরে অনেক কান্না করছি যে আমি মনে হয় ওকে পাবো না। রাত 2টায় আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলতেছে জান রে আমার নানুর বাড়ি নিয়ে আসছে, তুমি মনে হয় আমাকে আর পাইবা না। পরে আমি বলতেছি জান রে আমি সকালবেলায় আসবো, কোথায় আসবো তুমি আমার লোকেশনটা বলো। পরে বলতেছে ঠিক আছে তুমি দিল্লি মানিকগঞ্জ এসে নামবা, এসে বলবো আমি দিল্লি ব্রিজের ঘুরে গিয়ে নামবো, বিশাল ব্রিজ নাম করে একটা ব্রিজ। জি। পরে এই লোকেশনটা আমাকে দিল। পরে আমি বলছি ঠিক আছে জান আমি সকাল 10টার মধ্যে ওখানে থাকবো, এরকম আমার সাথে আমার কনফার্ম যে 10টার মধ্যে থাকবো, আমি তোমাকে ফোন দেবো তুমি চলে আসবা। পরে বললো হ্যাঁ তুমি 10টার সময় সেখানে থাকবা, তুমি আমাকে একটা ফোন দিবা, এখন তো কথা হবেই সুযোগ পাইলে, আর অমনি চলে আসবো। এই কথাটা হওয়ার সাথে আমার ফজরের আজানের আগে এই কনফার্মটা হয়। সকালে কথা বলতে পারবে না, কে দেখবে, যে ওর সবাই তো জানে যে ওর চাপের উপরে রাখছে। পরে যাই হোক আমি অফিস থেকে বের হওয়ার পর আমি ওকে ফোন দিই যে বলার জন্য যে আমি কিন্তু বের হয়েছি, এখন ওর ফোন বন্ধ। পরে আমি আসলে পর্যন্ত যাইতেছি আর আমার শরীর সোদা খালি কাঁপতেছে। কাঁপতে যখন আমি জিরাবো যাই তখন আমি আর বাসে থাকতে পারি না, যে আল্লাহ আমি কি করলাম, আমার কি হলো, যাকে এত ভালোবাসলাম এত কিছু ছিল, সে আমার কাছে কথা দিল সে আসবে, সে আজকে আসার জন্য পাগল, আর সে আজকে সকালের সাথে আমার একবারে কনফার্ম আমি তাকে আনবো, আর ও আমার ওর ফোনটাও বন্ধ করে রাখলো। আমি এখন যাচ্ছি দেখা এটা ভাবতাছি, তো আমি ওগুলো কোনো ভাবতাছি না, হয়তো ধরা খাইছে, এগুলো কোনো আমার ব্রেনটা আসতেছে না। এখানে আমার কথা হচ্ছে যে আপনারা এই বিয়েটা করে একটা যেটা হচ্ছে আমরা প্রথমে যেটা ভাবছিলাম যে বিয়েটা করে আপনারা আলাদাভাবে সংসার শুরু করবেন, হ্যাঁ সেটা একটা। আরেকটা যেটা হচ্ছে যেটা আমি দেখলাম উল্টো ঘটনা ঘটলো, বিয়ে করে আপনি তাকে ফ্যামিলিতে পাঠিয়ে দিলেন, মানে ফ্যামিলিতে পাঠালেন, এখানে বিয়ে করে রাখলেন, এতে ও সেভ হবে কোত্থেকে আমি ঠিক বুঝলাম না। এটা আপনার প্ল্যান কি ছিল? কি প্ল্যানটা ছিল যে আমি ওদের বাড়ি থেকে আমার সাথে দিবে না, সেজন্য আর কি পালিয়ে বিয়ে করে রাখলাম, যে জন্য ভবিষ্যতে পড়ে আর কি ও যখন এসএসসি পরীক্ষা দিবে 1 বছর পরে, তখন তো ওই 9-এ পড়ে, তখন যেন ওদের বাড়ি থেকে যেন জানতে পারে যে মেয়ে বিয়ে করছে, রাসেলকে বিয়ে করে সে বাড়ি বসে রয়েছে। তখন ও কোন ক্লাসে পড়তো? তখন ও 9-এ। তো 9-এই তো পড়তেছিল, ঠিক আছে, তার কি 10 উঠবো আর কি, সরি তখন ওই বছর আর কি 9 থেকে 10 উঠবো, জানুয়ারিতে বিয়ে করলাম, জানুয়ারিতে 10 উঠবে, তখন আর কি ও 10 উঠলে 1 বছর, তাহলে পুরো 18 সাল 19-এ পরীক্ষা দিবে। তাহলে যখন ও পরীক্ষা শেষ করবে তখন ওদের বাড়িতে জানানো হবে, তখন ওদের বাড়ি থেকে মান সম্মান, এত বড় লোক তো মান সম্মান অবশ্যই আছে, সেই মান সম্মানের ভয়ে পরে চুপচাপ একখানে বসে দিয়ে দিবে। এটা ছিল আমাদের প্ল্যান। আচ্ছা ঠিক আছে, পরে যাই হোক জিরাবো গিয়ে আমি বাস থেকে নেমে পড়লাম। নেমে পড়ার পর এত খারাপ লাগতেছে যে কথা দিল সে আজকে কি তার ফোনই বন্ধ করে রাখলো, সে আমার কাছে সত্যি আসবে না, তাহলে কেন আমাকে এর সাথে এরকম বিয়ে করলো, এত কিছু করলো, এরকম ভাবতে পরে বমি আসতে বাস থেকে নেমে গেলাম। নেমে করার পরে একটা মুরব্বি বলতেছে বাবা তোমার কি হয়েছে, ও বলতেছে মুরব্বি অনেক খারাপ লাগতেছে। পরে সেই মুরব্বি বমি করা দেখা দোকান থেকে পানি এনে আমাকে কুলি করায়, মাথায় পানি দেয়, তারপরে বলে তোমার কিছু হয়েছে নাকি, কিছু খাইছো নাকি, বিস্টিজ খাইছো নাকি? না আঙ্কেল এগুলো কিছুই খাইনি। পরে যাই হোক সে
কিছুক্ষণ ফ্যানের নিচে তার দোকানে বসিয়ে রাখিয়া হুম। পরে সে আমাকে গাড়িতে উঠিয়ে দেয়। পরে বল তুমি যাবা কোথায়, বললাম আমি যাবো নবীনগরে। হুম। পরে যাই হোক, যেহেতু ওর ফোনটা বন্ধ, তাহলে আমার এখন কাগজ আনতে যাইতে হবে, যে বিয়ের যে কাগজটা আপনার কি কাবিননামা। জি। পরে কাজে অফিসে গেলাম। কাজে অফিসে যাওয়ার পরে এখন বলতেছে কাগজটা আজকে হবে না, কালকে। এখন তো আমি আরও টেনশনে পড়ে গেলাম যে এখন ওর ফোন বন্ধ, এই মুহূর্তে ওরা যদি কেস কালেকশন এর একটা ভয় পেয়েছে, ওদের অনেক টাকা আছে, যদি ভাঙে তাহলে তো অনেক কিছু করতে পারবে। তখন আমি যে বিয়ে করছি, তাহলে একটা দুর্নাম রটাইলাম, আমার হাতে কাগজ নেই, হুম। আমি কি করব, এটা অনেক টেনশন করতেছি। হুম। পরে যাই হোক, কাজী বলতেছে যে আপনি কালকে আইসা কাগজ নিয়ে যাবেন। আচ্ছা। পরে এই কথা বলে দিল। পরে ওখান থেকে চলে আসলাম, অফিসে চলে আসলাম। অফিসে চলে আসার পর তারপরের দিন যেদিন আমাকে যাইতে বললো কাজী, হুম। ওই দিন দুপুরে ওর আব্বা আমাকে ফোন দেয়। আচ্ছা। এখন দেখি ওর বিদেশি বাবার নাম্বার। সঙ্গে তো আপনার কখনো কথা হয়নি? ও বিদেশ থেকে ফোন হ্যাঁ, দিয়েছে। বিদেশ আচ্ছা। থেকে ফোন দিচ্ছে, হুম। কখন আমার কথা হয়নি। হুম। পরে আমি দেখলাম বিদেশি নাম্বার, আমার বোন জামাই বিদেশ থেকে, ভাবছি সে ফোন দিচ্ছে। হুম। পরে দেখি অন্য একটা কণ্ঠ। পরে সে আমার অ্যাড্রেস নিচ্ছে, পরিচয় নিচ্ছে। পরে আমি তার কথায় বুঝতে পারলাম যে মনে হয় ওর বাবা হবে। সে আমার লোকেশন নিল, আমি কি করি, কি কাজ করি, সব কিছু বললাম হুম। যে আমি এই কাজ করি। পরে বলতেছে বেতন পাও কত। পরে আমি বলি না যে আমি বেতন পাই, আমি আর কি চলতে পারবো আর কি। সে আর কি বলতেছে না যে না তুমি বিপাশা নামে কাউরে বিয়ে করছো কিনা, এই কথাটা সে বলতেছে না। হুম। সে আর কি ভিন পরিচয় আমার সাথে কথা বলতেছে। পরে এরকমভাবে বলতে বলতে আমার ডিটেল সব পরিচয় নিল। পরে আমাকে বলতেছে যে তুমি যে কাজ শিখতেছো, কাজটা শেখা হয়ে গেলে তুমি বেতন পাবা কত। পরে বললাম এখন যারা আমাদের অপারেটর আছে, তারা বর্তমানে আমাদের সিনিয়র অপারেটর, সে বেতন পাচ্ছে 30,000। অপারেটর হয়ে গেলে আমি সর্বনিম্ন 20,000 টাকা বেতন প্রথম অবস্থায় পাবো। একথা বললাম। বলার পরে বলতেছে যে তুমি কি বিয়ে করছো। পরে আমি যে তখন বুঝতে পারছি যে ওর আত্মীয় স্বজন কেউ হবে, ওর বাবা সন্দেহ করতেছে তো আত্মীয় স্বজন কেউ হবে। যখন বিয়ে করার কথা বললো তখন আমি আর ছাপিয়ে রাখলাম না। পরে বললাম হ্যাঁ বিয়ে করছি। ওরে বাবা। ওকে, তারপর? ওরা বলতেছে তোমার ওয়াইফ কোথায়। ওরা বাবা আর কি অনেক চালাক মানুষ। হুম। বলতেছে তোমার ওয়াইফ কোথায়। তাহলে আমি ভাবলাম যে হয়তো আপনি জানেন দেখে আমাকে এরকম প্রশ্ন করতেন, যে আমি এরকম মনে মনে আর কি ভাবলাম। হুম। ওরা ভাই বললাম যে সব কাহিনী বলে দিলাম, হুম। এরকম এরকম কাহিনী ওরা বিয়ে করছি। পরে আমি বলতেছি আপনি কে। সবকিছু বলার পরে জিজ্ঞেস করলেন আপনি কে? হ্যাঁ, সব আচ্ছা। বলবো যে আপনি কে। পরে আমার শ্বশুর বলতেছে যে আমি তোমার শ্বশুর। পরে তখন আমি পরে এখন বলতেছি যে শ্বশুর ফোন দিচ্ছে, কি বলি তার সাথে এখন, হুম। কি ভাষায় কথা বলবো। পরে যাই হোক বললাম আব্বা কেমন আছেন। পরে বলতেছে এখন আব্বা বলার দরকার নেই, হুম। ঠিক আছে যা করার তো করছোই, তোমার গার্জেনের নাম্বার দাও, ফ্যামিলির নাম্বার দাও, তাদের সাথে কথা বলবো। হুম। পরে বললাম তাদের সাথে কথা বলে কি আমাকে দিবেন। এর মধ্যে তো আর ওর সাথে আমার কোনো কথা না, হুম। মানে আটকে রাখছে আনার কথা না, যেন আমি পাগল দেওয়ানো হয়ে গেছি। পরে বলতেছে হ্যাঁ দিব, তোমার গার্জেনের নাম্বার দাও, কথা বলার পরে একখানে বসে দিব। হুম। যাই হোক, তখন একটু মনে সান্ত্বনা দিচ্ছি। হুম। আমার বড় ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম। হুম। বড় ভাইয়ের নাম্বারটা দেওয়ার পর তখন আমার বড় ভাইকে ফোন করে। পরে বড় ভাইয়ের সাথে ফোনে কন্ট্যাক্ট হয়। পরে বড় ভাইকে বলে ঠিক আছে আপনারা একটু আশা দেন, ঠিক আছে আপনারা তাহলে একদিন আমাদের বাড়িতে এসে বসেন, হুম। এখানে বসে একটা মীমাংসা দেন। এরকম করে আর কি সব তথ্য আর কি নিছে আর কি। আচ্ছা। নেওয়ার পর পরে বড় ভাই ফোন দিয়ে বলতেছে ঠিক আছে তাহলে তো যাইতে বলছে, তাহলে কবে যাবি। হুম। পরে বললাম দেখো কবে যাইবা। পরে শেষে এ কথা বলতেছে ওই দিন। পরে এখন এর মধ্যে আমি কি করছি, ওই যে আমাকে কাজী সাহেব বলছে যে কালকে এসে কাগজপত্র নিয়ে যাও। হুম। হুম। পরে আমাকে তো দুপুরে ফোন দিচ্ছে সেই দিন। পরে আমি বাবার সাথে কথা বললাম, পরে আমি চলে গেছি আচ্ছা। কাজী অফিসে। ভাই বললো এখানে বসবো, সেদিন আমি কাজী অফিসে গেছি কাগজটা ওঠানোর জন্য আবার। হুম। পরে যাওয়ার পরে কাগজটা আমাকে দিল। আচ্ছা। কাবিননামা দেওয়ার পরে আমি কাবিননামা নিয়ে অফিসে চলে আসলাম। হুম। হুম। অফিসে চলে আসার পরে তারপরে আমি অফিসে চলে আসার পরে এখন দোকানে বের হয়েছি, কাবিননামাটা আমার হাতে আছে, আমি এখনো ব্যাগে রাখিনি। জি। এই মুহূর্তে একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। জি। ফোন আসছে আর কি, আমার ওয়াইফ ফোন করছে। পরে ফোন দেওয়ার পর দেখি ও, আমি তো কান্না করে দিছি, ওই কান্না করে দিছে। ওই বলতেছে জান রে তুমি আর আমার আশা করো না, তুমি তোমার জীবনের কোনো ক্ষতি করো না, হুম। আমি তোমাকে মাত্র ডিভোর্স করে আসলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তো আমি হ্যাং হয়ে গেছি যে তুমি কি বলে। মানে শ্বশুরের সঙ্গে কথা বলার পর পরের এই ঘটনা, কয়দিন হ্যাঁ, পরের ঘটনা এটা?
ওই দিনকে আর কি ওই দিনই ঘটনা? আচ্ছা। নানু বাড়ির পরে আটকাইছে না, তারপরে ঘটনা এই কথা। পরে আমি তো বললাম তুমি তো আমাকে ডিভোর্স করতে পারলা। পরে বলতেছে যে হ্যাঁ অনেক কষ্ট হয়েছে। ওইও কান্দতে কান্দতে আর আমার সাথে কথা বলতে পারতেছে না। আর আমি তো কান্দতে কান্দতে আমি তো আর হ্যালো কোনো কিছুই বলতেছি না। আমি কান্দতে কান্দতে ওইভাবে মাটির মধ্যে মনে কিন্তু শুয়ে পড়ছি। যে ওই আমাকে অনেক ভালোবাসতো, আমি ওকে অনেক ভালোবাসতাম। পরে দেখি একটা লোক আসতেছে। পরে তখন স্মরণ হলো না, মানুষ দেখলে খারাপ বলবে। পরে ধাপ করে ওইটা দাঁড়াইছি। দাঁড়ানোর পরে রুমে আসলাম। রুমে এসে বিয়ের কাগজটা আমি ব্যাগে রাখলাম। রাখার পরে আমার একটা রুমমেট নাম ইমন, ওই আসলো। ওর সাথে অনেক ফ্রি আর কি। পরে ওর গলা ধরে আমি এমন কান্না শুরু করলাম, 2-4 রুমের লোক শুনে ফেললো। শুনে পর কেউ কিছু বলে নাই। ভাবছে যে না এরকম কষ্টে সবাই কান্নাটা স্বাভাবিক, কেউ কিছু বলে নাই। পরে যাই হোক রাত শেষ হয়ে সকাল হলো। পরে আমি অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার ফুফাতো ভাই আছে আর কি, ওদের যে থানা, জি, ওখানে আমার আর কি ফুপুর বাড়ি। পরে তাদেরকে ধরলাম, তাদের থানার লোক। ফুফাতো ভাইকে যে বললাম এর মধ্যে আমার কাকি গেল আর কি, ওই যে চাস্তো ভাই আর কি, ওর চাস্তো বোনকে বিয়ে করছে কেন ভাবি, আমার সেই কাকি গেল আর কি। পরে যাওয়ার পরে বললো যে রাসেল তো এরকম এরকম করে রাকিবের শালিরে বিয়ে করছে, এখন তো এই কাহিনী, এখন তাহলে কি করা যায়। পরে ফুফাতো ভাই বলতেছে যে ও কি কোর্ট ম্যারেজ করছে। আমি বললাম হবে কোর্ট ম্যারেজ করছি। কয় তাহলে তুই কোর্ট ম্যারেজ করে বিয়ে করছা, তুই যেহেতু বিয়ে করছাই তাহলে তুই আমার বাড়িতে পাঠাই দিতি, তুই ওদের বাড়িতে পাঠাই দিচ্ছি গেলি মান সম্মানের ভয়ে। তাহলে যাদের নাকি মান সম্মান নাই, যারা নাকি এরকম ডিভোর্স করাইতে পারছে, তাহলে তুই এটা তুই আগে জানলি না কেন, আমার আর কি বকতেছে। পরে আমি বলতেছি যে ও খালি বলছে মুখ দিয়ে যে ডিভোর্স করছি, কিন্তু আমি তো এখনো কাগজ পাইনি। পরে যাই হোক ফুফাতো ভাই বলতেছে ঠিক আছে দেখি আমরা কি করা যায়। আর কয়েকজন লোকজন আসলো, আমার ফুফাতো ভাই আরও আসলো। পরে বলতে ঠিক আছে আজকে রাত্রেই ওদের বাড়িতে যাব, দেখি ওরা কি বলে। যেহেতু ওর বাবাই বলছে এখানে বসবে, এখন রাত্রে মেয়ে বলতেছে যে ডিভোর্স করছি, সেটা ওদের বাড়িতে যাবো। পরে আমার ফুফাতো ভাই আবার হলো আপনার আর্মি ছিল, প্লাস এখন বর্তমান সাংবাদিক সভাপতি। পরে সে ওদের বাড়িতে যায় আর কি। আমাকে ওদের পাশে গ্রামে রাখা যায় যে যদি তোরা লাগে তাহলে তোর ডাক দিলে তুই আসবি, তাছাড়া এখানে থাক। পরে যাই হোক মোটরসাইকেল নিয়ে আমার শ্বশুর বাড়িতে যায়। যাওয়ার পরে আমার শাশুড়ি তাদেরকে দেখেই ঘর থেকে পালায়, অন্য বাড়িতে যায় পালায়। পালানোর পরে আমার শাশুড়ি আবার মধ্যে ওই যেখানে আমার ওয়াইফকে আটকে রাখছে দিল্লিতে মানিকগঞ্জ, সেখানে ফোন দেয় যে এই কথা ওরা তো এভাবে আসছে। পরে ফোন দেওয়ার পরে কথাবার্তা ওখানে বলে আসে, মেম্বার টেম্বার নিয়ে গ্রামের কথা বলে আসার পরে আমার ফুফাতো ভাই একটা কার্ড দিয়ে আসে। কার্ড পাওয়ার পরে এখন পরে আমার ওয়াইফ কারমায় ফোন দিয়ে বলছে যে সাংবাদিক নিয়ে এসেছিলাম আমার বাড়ি, পেপারে দিব মনে হয় এসব কাহিনী, সেজন্য আসছিল। তুই আরও ফোন দিয়ে বল তোমার কাছে যাবো না, তুমি যদি সত্যি আমার ভালোবাসা থাকো তাহলে এগুলো পেপারে দিও না আর কি, এগুলো আর কি ওর মায়ের ফোন দিয়ে আর কি ওকে বলতে বলছে। এগুলো কি পরে শুনতে পারছি আর কি। পরে যাই হোক ওদের বাড়ি থেকে সবাই চলে আসছে, তার কিছুক্ষণ পরে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে ও আমার সাথে কথা বলতেছে আর কি, অনেক রাগান্বিত হইয়া কথা বলতে ঠিক আছে, কিন্তু অনেক কান্না কান্না ভাব। পরে যাই হোক পরে বললাম জান রে তুমি সত্যি আমার ডিভোর্স করছো? কয় হ আমি সত্যি তোমার ডিভোর্স করছি, তুমি আর এদিকে পা বাড়াইবে না। আমাদের বাড়িতে আসছিলা সাংবাদিক নিয়া, এই জন্যে সাংবাদিক জানি আমাদের বাড়িতে কাউর আর নিয়ে আসবা না। পরে আমি সব নিয়ে করে বলছি কি আর কি, যে আমি একটু ভয় দেখাইছি আর কি, যে আমি তো সব কিছু সাংবাদিক আমার ফুফাতো ভাই, আমি সব কিছু আমি তোমার ছবি সহ আমি কালকে পেপারে দিয়ে দিব। এগুলো ভয় দেখিয়ে বলেছেন? আমি এই কথা বলছি আর কি। পরে বলতেছে সত্যিই দিবেন? ঠিক আছে আর কি, ওইটাই আমাকে করতেছে যে আমি যেন ওইটা না দেই আর কি। অনেক মাদার জনে বলতেছে তাই তুমি কি সত্যি দিবা ওইটা, এভাবে বলতেছে। তেমন ওইসব কথাই বুঝলাম যে না ও আমার কাছে হয়তো বা আসবো, কিন্তু সুযোগ পাইতেছে না, আমি জানি পেপারে এটা না দেই। পরে কই না আমি তো দিব না, কিন্তু তারা সবাই দিবে আর কি। তারা কারা আর কি আমার ভাইদের কথা বলতেছি, যে তারা সবাই দিবে এই কথা বলতেছে, আমি তো দিব না। তখন আর কি আমি একটু ওর সাথে ভালো সাজলাম আর কি, ওর সাথে কথা বলতেছি। পরে আমি ব্যানে বসা, পরে কথা বলতে বলতে আমি আমার ফুপুর বাড়িতে আসতেছি। পরে ব্যানের মধ্যে কথা বলতে বলতে মনে করেন যে আমি কান্নাকাটি করে ব্যানের মধ্যে শুয়ে পড়ছি। পরে যে ব্যান চালাচ্ছে সেও তো এখন অবাক হয়ে গেছে যে হঠাৎ করে আমি কি একটা প্যাসেঞ্জার উঠাইলাম, আমি তো এখন বিপদে পড়ে গেলাম।
ঠিক আছে, আমি আর কোনো কথা বলি না, ব্যানের মধ্যে শুয়ে পড়ছি। পরে শেষে বেনালা বলতেছে ভাই কী হয়েছে, আমি কোনো নাকি বলে কথা বলছিলাম না। পরে বেনালা দোকান থেকে পানি এনে আমাকে পানি খাওয়ায়। পরে যাই পানি খাওয়ানোর পরে বেনালা এসে আমার পরিবার দিয়ে যায়, দিয়ে যাওয়ার পরে আবার একটু পরে আবার ফোন দেয়, ফোন দেয় পরে আমি আবার ফোন দিয়ে কথা বলি। পরে যাই হোক বলতেছে তুমি আর এদিকে পাও এবার বাড়াইবে না, পরে আবার তুমি বলা শুরু করছে। মানে আপনাকে? হ্যাঁ, মানে লোকজন যা ওকে শিখিয়ে দিচ্ছে ও তাই বলতেছে। আচ্ছা, কিন্তু ওর ভিত্তি নিয়ত হলো অন্যটা, যে সবাই জানি বুঝে যে আমি বিপাশা রাসেলের কাছে যাবো না, কিন্তু সুযোগ পেলেই চলে আসবে, এটা ওর ভিত্তির নিয়ত, এটা তো আমি জানি না। ওকে ওকে ওকে। পরে যাই হোক আমার তুমি করে বলতেছে সব লোকের সামনে, ওর বগলে অনেক লোকজন আছে ওর পাশে, ওকে শিখিয়ে দিচ্ছে। পরে বলতেছে যে তুই আর এদিকে পা বাড়াবি না, আমি তোর কাছে যাবো না, অনেক কিছু বলতেছে বেভণ্ড ভাষা, ওইরকম কোনো খারাপ ভাষা না আর কি, তুমি করে আর কি অনেক রাগান্বিত হয়ে বলতেছে। পরে যাই হোক আর তখন ফোন রেখে দিলাম, আর কথা হলো না। পরে রাত্রে বুদ্ধি হলো যে ওর নান্দুরবাড়ি এলাকায়, যে এলাকায় নিয়ে তিল্লিতে নিয়ে রাখছে, ওই এলাকায় আমরা যাবো। ফুয়াতো ভাই সে সিদ্ধান্ত নিল যে এলাকায় চেয়ারম্যানের কাছে যাবো। পরে যাই হোক এলাকার লোকজনের সাথে খাতির আছে, এখান থেকে ফোন লাগায়, চেয়ারম্যানের সাথে কথা হয় আর কি। আচ্ছা, পরে আমরা প্রাইভেট কার ভাড়া করে ওই নান্দুরবাড়ি এলাকায় চলে যাই। চলে যাওয়ার পর চেয়ারম্যানের বাড়িতে যাই, পরে চেয়ারম্যানের সাথে কথা হয়, চেয়ারম্যানের কাছে সব কাগজপাতি দেওয়া হয় কাবিনের, বিয়ের। পরে চেয়ারম্যান বলতেছে ঠিক আছে এটা আমরা দেখব। পরে হয়তো চেয়ারম্যানকে মনে হয় কিছু টাকা দিয়েছিল কিনা জানি না, যাক কিছু কিছু ক্ষেত্রে টাকা না দিলে কাজ হয় না আর কি, বর্তমান জামানায় মনে হয় কিছু টাকা দিচ্ছিল চেয়ারম্যানকে। পরে চেয়ারম্যান বাড়ি থেকে বিদায় নিয়ে আসলাম, ওখানে আর কি আমার ফুফাতো ভাইয়ের একটা আত্মীয় বাড়ি আছে, পরে বাড়িতে বলছে, পরে বাড়িতে অনেক খাওয়ার আয়োজন করছে আর কি। পরে আমরা ওখান থেকে হাইজ নিয়ে গেছি, 5 জন লোক গেছি। পরে ওই বাড়িতে গিয়ে আমার তো এই দিক দিয়ে মনে করেন যে ওই 30 তারিখ থেকে আমার মনে করেন যে 6 তারিখ পর্যন্ত খাওয়া দাওয়া একবার একটু বন্ধ, কোনো খাওয়া দাওয়া নেই। পরে যাই ওই বাড়িতে খাবো না, পরে আমাকে জোর করে বসাইছে যে খা। পরে যাই মাত্র ওই প্লেট নিয়ে বসছি, এই মুহূর্তে একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে, যেই ফোন দিতে আমি পাগল হয়ে যেতাম, খালি ভাবতাম মনে হয় ফোন দিচ্ছি। পরে যাই হোক আমি খাওয়া বাদ দিয়ে, কিসের খাওয়া, ফোন দিছি, দেখি ওই। পরে খাওয়াটা একবারে বন্ধ, মুখেও দেয় না এখনো পর্যন্ত। পরে তো কথা বলতে বলতে গেলাম, পরে আমার যে ভাই ফুয়াতো ভাই সেও খাওয়া বাদ দিল, সে শুনতেছে, ও ফোন দিচ্ছে। তারপর ভাবতেছে তো তিল্লি, তাহলে দেখ কথা বলে তাহলে আমরা দিল্লিতে আসছি, তাহলে ওকে নিয়ে যেতে যাইতে পারি কিনা, ও আসতে পারে কিনা। সেদিন ফুয়াতো ভাই খাওয়া বাদ দিয়ে আমার সাথে আসছে। আচ্ছা, আর কি আমি কথা বলতেছি, ফুয়াতো ভাই কান পেতে শুনতেছে। পরে আমি কথা বলতে বলতে আমি কান্না করতে করতে শেষ, ও কান্না ভাব। পুরো আমাকে বলতেছে জান রে, তখন জান বলতেছে, ও জান শব্দটা শুই না আমি আর কি অনেকটা ভালো লাগতেছে আবার। পরে বলতেছে জান রে একটা কথা বলি, কাউরে বললো না। আমি কি কথা জান তুমি বলো। কয় আমি তোমার ফোন দিছি, তুমি কাউরে বলবো না। তারপরে কালকে আমার আব্বা চলে আসছে। পরে বললাম তোমার আব্বা মাত্র 1 মাস 13 দিন ধরে বিদেশ গেছে, আর এই 6 দিনের ভিত্তিতে তোমার আব্বা চলে আসলো। জানুয়ারি 30 তারিখে বাড়িতে ইয়ে হয়েছে, জানতে পারছে। পরে বাবা বিদেশ থেকে বলছে ওরা ডিভোর্স করা, আমি বাংলাদেশে আসতেছি। আচ্ছা, তার মানে 5 তারিখ, তাহলে 6 দিন, 6 দিনের মধ্যে বাংলাদেশে চলে আসছে। তাই বলতেছে যে না আব্বা চলে আসছে, তুমি আর এদিকে আইসো না, যেহেতু এখন আব্বা আসছে, তুমি আর পাওয়া পারেন, তোমার স্যার যাবো না, তুমি ভালো দেখে একটা বিয়ে করে নিও। আমি তো এই কান্নাকাটি। পরে বলতেছি তোমার সাথে আর কোনো কথা কওয়ার সময় নাই, আমি দিল্লি আসছি, দিল্লি চেয়ারম্যান বাড়িতে আসছি, তুমি আসবা কিনা বলো, কোন জায়গায় আসবো, তুমি লোকেশন দাও, এখন ওইখানে আসবো, তুমি আসবা, ঠিক আছে। ও বলতেছে না আপনি এদিকে আইসেন না, এদিকে আইসেন না, আবার এখন আপনাদের মধ্যে বলতেছে আপনি এদিকে আইসেন না, তখন আসলে বলে প্রবলেম হবে, কেউ দেখলে বলে সমস্যা। আমাকে তো কেউ চিনে না। পরে বললো ঠিক আছে তাহলে দিল্লি ব্রিজের গোড়া এসে দাঁড়ান, দিল্লি ব্রিজ তো নাম করা ব্রিজ। পরে বললাম কোথায় দাঁড়াবো, পরে বলতেছে দিল্লি ব্রিজের উত্তর পার দাঁড়াবেন। পরে এ কথা বলার পর ফোন কেটে দিচ্ছে। ফোন কেটে দেওয়ার পর আমরা হাইজ নিয়ে দ্রুত এভাবে কিসের খাওয়া কালে কোনো রকম রাইখা চলে আসছি। ব্রিজে গোড়া এসা 1 ঘন্টা হয়ে যায়, দাঁড়ায় রয়েছি, আসে না। এমন দিয়ে আমি জানি আর ফুপুর বাড়ি আর কি, ব্রিজের উত্তর পাড়, ব্রিজের উত্তর পাড় হলো ফুপুর বাড়ি, দক্ষিণ পাড় নানুর বাড়ি, একই জায়গায়। পরে আমি উত্তর পাড়ে আমি জানি ও এখন আর ফুপুর বাড়িতে আছে।
যেহেতু উত্তরবার আসতে বলছে, এখন আমি জানি ওই ব্রিজের গোড়ে আর ফবর বাড়ি, ওখান থেকে কেউ আমাকে চিনে না। পরে আমি টয়লেটের সুইটা দিয়া ওর থেকে বাড়িতে বাড়িতে যাই ঘুরতেছি, আর পানি খাওয়ার সুইটা দিয়া, যে পানি খাবো, কোনো বাড়িতে বলতে একটু পানি খাবো, কোনো বাড়ি যাই বলতে একটু টয়লেটে যাবো, এমনি করে যাইতেছি, কোনো বাড়ি ওকে দেখি না। জি। পরে 2 4 5 10 বাড়ি ঘুরলাম, আর চোখ দিয়ে পানি ধরে পড়তেছে, মানুষ তাকিয়ে থাকে, তুমি কাঁদো কেন? তখন তো আর বলতে পারি না, কই পেটে ব্যথা করছে সেই জন্য কাঁদতেছি, বললে ওদেরকে বুঝতে পারে। পরে ব্রিজে ঘুরে আসলাম, পরে ফতো ভাই বলতেছে না ও আসবে না, চল আমরা যাই, ও তোকে ধোকা দিচ্ছে। পরে যাই হোক ওই তিল্লি বাজার আছে, ওখানে গিয়ে সবাই বলতে চা খাবো। পরে গাড়ি পার্কিং করে মাত্রই দোকানদার সবাইকে চা দিচ্ছে, এখনো কেউ চায়ের ভিতরে মুখ লাগায়নি। এই মুহূর্তে ও ওদের নাম্বারে ফোন দিছে, আমি ফোনটা রিসিভ করছি। ও শুধু ফোন দিয়া বললো যে জান রে, আমি নদীর ঘাটে গোসল করতে আসতেছি, তুমি তাড়াতাড়ি আসো। ওকে। পরে কথা বলার সঙ্গে সঙ্গে সবাই, কেউ চা, সবার হাতে চা, কেউ চা এখনো মুখে দেয়নি। মানে আপনার টিমটা রেডি ছিল পুরো একদম? হ্যাঁ। কে কে ছিল আপনার সঙ্গে? আমি ছিলাম, আমার আপন মেজো ভাই ছিল, আর আমার 2টা ফুফাতো ভাই ছিল। ওরা জানতো যে মানে মেয়েটা বের হবে আর আপনারা ওইভাবে ওকে নিয়ে পালাবেন আবার? ওকে। তো কতক্ষণ দাঁড়িয়ে থাইকে আসলাম, পেলাম না, তখন ও ফোন দিছে তাড়াতাড়ি আসো, আমি নদীর ঘাটে আসতেছি। পরে চাটা রাখাই গাড়িটা ঘোরাইতে যতক্ষণ সময়, একটা না আমরা আবার ব্রিজের উত্তর পাড়ে গিয়ে হাজির। এখন আসে না ফুফাতো ভাই বলতেছে ও যাও, আসবো না, ও তোরে মনে হয় কোনো বাহানা করতেছে। পরে ফুফাতো ভাই বলতেছে ঠিক আছে, তাহলে তোরা ব্রিজের উত্তর পার থাক, আমি আর ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে ব্রিজের দক্ষিণ পাড়ে দাঁড়িয়ে থাকি গিয়ে। ওই মুহূর্তটা তখন ও ছিল নান্দুর বাড়িতে, ব্রিজের দক্ষিণ পাড় ছিল, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি উত্তর পাড়। পরে ও, ওর নানু, ওর মা আর ওর ছোট বোন আছে তাহমিনা, যাই হোক ওরা 4 জন আসতেছে। পরে এখন ওর নানু আর ওর ছোট বোন আর ও হলে 3 জন নদীতে গোসল করবে, আর ওর মা হলে এপার ওর ফুপুর বাড়ি ব্রিজের উত্তর পাড়, আমরা যেবার দাঁড়িয়ে আছি এপার আসবে। ওর মাকে আমাকে চিনে না ওরকম, দেখলো অতটা মনে নেই, স্মরণ নেই, একবার দেখছিল। পরে যাই হোক এখন আমার ফুফাতো ভাই ব্রিজের দক্ষিণ পাড়তে ফোন দিয়ে বলতেছে যে রাসেল, এবার একটা মেয়ে আসছে, এসে তাহিতেই করতেছে আর কি, ওই বলছে হাই কালার, ওই আইসা কি তাহিতেই করতে আমাকে পাচ্ছে না। দেখছি আমি গাড়িতে নাই, দেখতেছে। পরে আমার প্রথমে সন্দেহ যে এই মেয়েটাই হবে। পরে আমাকে বলতেছে রাসেল তুই আইতো তাড়াতাড়ি। পরে আমি দৌড় দিচ্ছি। পরে আবার আমার ওপার থেকে ফোন দিচ্ছে আর কি গাড়ির ড্রাইভার, যে হ্যাঁ মেয়ে এইটাই হবে, যেভাবে তাহিতেই করতে ছবিতে যেভাবে দেখছি মেয়ে এইটাই। পরে 3 জন পেশা দৌড় দিছি। ব্রিজটা অনেক বিশাল ব্রিজ আর কি, হাইটা পড়ায় পালিয়ে যেতে আপনি 3 মিনিট 4 মিনিট লেগে যায়। আচ্ছা। অনেক জোরে দৌড় দিচ্ছি, তখন ওর মা হলে ব্রিজের মাঝখানে, আর ওর নানু ওর বোন পরে নদীর ঘাটে নেমে গেছে, আর ও হাইজের বগলে গাড়ির বগলে দাঁড়িয়ে আছে, আমাকে খুঁজছে পাচ্ছে না। আমি তো এপার পরে দৌড় দিচ্ছি, ওর মা দেখে ফেলাইছে, কিরে এরা ব্রিজের উপর এত জোরে দৌড়াই কেন? পরে ওর মায় জানে আমার একটু দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস থাকে, এটা ওর মায় জানতো আর কি, আমাকে না দেখলেও জানতো। তখন ওর মায়ের সন্দেহ লেগে গেছে। তখন ওর মায়ের পিছন দিকে তাকিয়ে দেখে যে মেয়ে যেটা গাড়ির বগলে দাঁড়িয়ে আছে। তখন ওর মায় বলতেছে বিপাশা তুই দেখে আয় আয় আয়। তখন ওর মায়ের ডাক শুনে কি করবো, ও নদীর নিচ দিয়া নাইমা চলে গেল। পরে আমি দৌড় পেরে গেলাম, জাস্ট 40 সেকেন্ডের জন্য ওকে নিতে পারলাম না। ওকে, 1 মিনিটও না। পরে ও নদীর ঘাট দিয়ে চলে গেল। নদী তখন মাজা পানি ছিল আর কি। ও 2018 আপনার হলো ফেব্রুয়ারিতে। আপনার এই গল্প শুনে যারা সংসার জীবনে সমস্যায় আছে তারা বলবে যে 40 সেকেন্ডের জন্য আপনি বেঁচে গেছেন জীবনে। ওকে, যাই হোক, আপনার গল্পটা ভিন্ন। একটা কথা কি, মানে ওই একই জিনিস কারো কারো ক্ষেত্রে আনন্দের, কারো কারো ক্ষেত্রে খুব কষ্টের। হয়তো কেউ একইভাবে প্রেম করেছে এবং একইভাবে জীবনে ঘটনা ঘটে গেছে এবং সে হয়তো সুখে নাই সংসার জীবনে, সে হয়তো মনে মনে ভাবছে যে ভাই তুই বাইচে গেছিস 40 সেকেন্ডের জন্যে, আর কেউ ভাবতেছে যে না আহারে 40 সেকেন্ডের জন্য ছেলেটা ওকে ফাইন। বাট এভরিবডি হ্যাজ এ ডিফারেন্ট স্টোরি না, প্রত্যেকের আলাদা আলাদা গল্প। বলুন তারপর যাই হোক আমিও গাড়ি বগলে গেলাম। তখনও আমার থেকে বড় জোরে 100 হাত ফাঁকে হবে। আচ্ছা, এখন আমি যাকে যে টান দিয়ে নিয়ে আসবো, তখন তো যদি লোকজন জমা হয়ে যায়, ওই দিকে কোনো লোকজন নাই আর কি, শুধু আর মা। তখন তো একটা মেয়ের টান দিন, তখন ও যদি আবার না আসে তাহলে তার এক বিপদ। তখন আমি আর করলাম না, পরে কি করবো, পরে নদী দিয়ে পাড়ে দিয়ে চলে গেল। পরে আমরা মোটর হাইজে এখন দাঁড়া করিয়া পরে শেষে ব্রিজের উপর আবার গেলাম, দেখে আনতে পারি কিনা। তখন ঘোরাঘুরি করলাম, পরে দেখছি ওই এলাকায় নেই। ওর মায় ওকে নিয়ে ওর
নানুর বাড়িতে আবার চলে গেছে আর কি, নদীর পানির উপর দিয়ে ভেদ করে চলে গেছে। যাওয়ার পর ওর আব্বুকে গিয়ে বলছে যে এই কাহিনী, তোমার মেয়ে কিন্তু ওকে ফোন দিয়ে আনছিল, ওরা নিতে আসছিল, আমার লিয়ে কিন্তু নিতে পারেনি। পরে আমরা ওখান থেকে চলে আসি। সবার আফসোস যে 40 সেকেন্ডের জন্য ওকে আমরা আনতে পারলাম না। এই আফসোস তো আর কেউ পাইতেছে না। সারা রাস্তা দিয়ে এত টাকা খরচ করে আসলাম গাড়ি ভাড়া করে, এটুকু সময়ের জন্য পারলাম না। পরে যাই হোক, ফতো আমাকে বললো, রাসেল আমি তো গাড়িতে কান্দা কাটা অস্থির, যার একটু কানবি না, যদি কান্দস তোকে মারবো। তুই মনে রাখিস, ও যেহেতু এখন আসতে লাগছিল, ও তোর কাছে অবশ্যই আসবে। ও তোকে ডিভোর্স করছে কিনা জানি না, হয়তো তোকে বলতে পারে ডিভোর্স করছে, এখন তুই কাগজ পাস নাই, ও তোর কাছে আসবে, তুই কাঁদবি না, এরকম সান্ত্বনা দেয় আমাকে। যাই আমি তো কান দেয় গাড়ি সিট মিট সব ভেজে ফেলাইছি। পরে গাড়ি ড্রাইভার বলতেছে, ভাই তুমি এত কান্না করতেছো, এরকম কাউরে দেখিনি এরকম কান্না করতে, অনেক লাভ স্টোরি দেখছি, তোমার মধ্যে এরকম কাউরে কান্না করতে দেখিনি, তুমি যদি দেখি মেঘ ও সেও অধম, এরকম আর কি আমাকে করতেছে। পরে যাই হোক, ওখান থেকে অনেক দূরে চলে আসি, ওই দিল্লি থেকে ওকে আনতে পারলাম না, চলে আসি। পরে আর একটা আননোন নাম্বার থেকে ফোন দেয় আর কি, ওর বাবা ফোন দেওয়া হয়েছে, ওর বাবার নাম্বার দিয়ে, ওর বাবা বাংলাদেশে আসলে যে নাম্বারটা ইউজ করে সেই নাম্বার দিয়ে ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়া বলতেছে, ওই বলতেছে যে তুমি কোথায়? পরে আমি বলতেছি আমি দিল্লিতে আছি। বলতেছে তুমি তাড়াতাড়ি ব্রিজের ঘরে আসো। আমি ব্রিজের ঘরে এসে দাঁড়াইছি, তুই যদি আমার সত্যি ভালোবাসোস তাহলে আমার ব্রিজের ঘরে এসে নিয়ে যাবি, এটা বলতেছে। হ্যাঁ আর কি, ও আমাকে এটাই বোঝাচ্ছে যে আমি যেন ওখানে না যাই। ওর বাবা আর কি অনেক লোকজন নিয়ে আর ফোন দেওয়া হয়েছে, ওর মা গিয়ে বলছে মানে ধরে একটু উত্তম মাধ্যম দিবে আপনাকে। পরে আমি বললাম ঠিক আছে আসতেছি। তো আমি এটা বুঝতেছি না যে ওই যেভাবে বলতেছে তাতে আমাকে ওখানে যাইতে মানা করতেছে। রাইট। পরে যাই হোক বলে ফোন কাটলাম। পরে এখন হাইজ নিয়ে অনেক দূর চলে আসছে, হাইজ নিয়ে যাইতে অনেক সময় লাগবে। এই হাইজটাকে ভাড়া করে ফেলেছেন? মানে যে ভাড়া করছি অলরেডি। হাইজের ড্রাইভার সে কি জানে যে কাম এটা? হ্যাঁ সে জানে। আচ্ছা বলেন তারপর। পরে যাই হোক, এখন ফুয়াতো বলতেছে তাহলে একটা বাইক নেই। পরে ফুয়াতো এবার নেতা, তাকে ওই অত এলাকা সবাই চিনে, অনেক দূরের লোকজন। পরে যাই হোক মোটর সাইকেল থামিয়ে মোটর সাইকেলটা দাও, পরে দিয়ে দিল। পরে মোটর সাইকেল নিয়ে আমাকে নিয়ে খিচ্চা টান। ঠিক আছে, আসতেছি, আস্তে আস্তে ও আবার ফোন দিছে, কি তুই আসতেছ না, তাড়াতাড়ি আসিস না কে, তুই যদি আমার ভালোবাসিস তাহলে তোর আসতে এত দেরি লাগবো কেন, তুই যদি আমার ভালোবাসা সত্যি তাড়াতাড়ি এসে আমার নিয়ে যাবি। তখন আমি বলছি কোন জায়গার তুমি বলো। ঠিক আছে, পরে মাসুদ আমার কাছে যে আমার ফুয়াতো ভাইটা ছিল সে আর কি আমার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। ফোন নিয়ে সেই কথা বলে, সে বলতেছে বিপাশা আপু কোথায় আসবো। তো সে তো সাংবাদিক, সে ওর কথাই বুঝতে পারছে যে ওখানে কোনো লোকজন আছে। ঠিক আছে, যেন রাগান্বিত হয়ে কথা বলতেছে। তো বলছে রাসেল ওখানে যাওয়া যাবে না, মোটর সাইকেল ঘুরিয়ে ফেলছে। না আমার তো মনে নেই এবার আমি আনতে পারোনি। আমি বুঝতাম যে ভাই বলতে বললেই হয় যেন, তখন আমি মনে করেন যে বাইরের গলা ধরে মনে করেন কাইন্দে কান্না করে দিচ্ছি যে ভাই আমি সত্যি ওরে পাবো না। পরে ভাই বলতেছে যে ধৈর্য ধরো। পরে যাই হোক চলে আসলাম, আবার অনেক দিন চলে আসছি, আবার ফোন দিছে ওর বাবা আর কি। ওর বাবাও তখন বুঝতে পারতেছে যে মেয়ে বলতেছে যে না আসে। ওর বাবা অনেক চালাক মানুষ। পরে ওরা নরম ভাষায় বলাইছে। পরে বলাই দিচ্ছে যে তুমি আসো, এসে আমার নিয়ে যাও। আমি দাঁড়িয়ে আছি। পরে আমার ফুয়া তবে জিদ হয়ে গেল, যাও ওখানে যাবো দেখি কি করে। পরে আমাদের ওখানে যাইতে আরো 1 ঘন্টা সময় লেগে যায়, মোটর সাইকেলে যাইতে পরে 1 ঘন্টা লেগে যায়। পরে ব্রিজ পাড়ি দেওয়ার চলে যায়, দেখি একবার ফাঁকা, কেউ নেই। পরে ওর বাবা আমাকে আর কি দেখছে। আচ্ছা, তখন বাবা বলতেছে, তখন আমার ফোন, আমি তখন ব্রিজের ওপর পার হয়েছি, তখন ফোন দিছে আমারটায়। ফোন দেওয়া বলতেছে তুই এপার আর হাত বাড়াবি না, আমার মেয়ে তোকে ডিভোর্স করছে না। আমি বলতাম আমি তো ডিভোর্স কাগজ পাইনি, আমার মেয়ে তোকে ডিভোর্স করছে, তুই হাত বাড়াবি না, তোর আমি মাত্র দেখছি তুই ব্রিজের ওপার চলে গেছিস, তুই এদিকে আসবি না। এখন কিন্তু ইচ্ছা করি তোর আটকে মারতে পারবো, তুই মোটর সাইকেল হবার মাত্র ওপার গেলি। বিকেল হয়ে যাওয়ার পরে বাড়িতে এসে অনেক কান্নাকাটি করলাম। এখন আমার ঢাকায় আসতে হবে, চাকরি বাসাতে আজকে ঢাকা আসতে হবে। এর মধ্যে মনটাও ভালো না। পরে যাই হোক চোখের পানি মুছতে মুছতে চলে আসলাম। পরে আমাকে ওই যে মামাতো ভাই বিয়ের সময় সাথে ছিল, পরে আমাকে নিয়ে আসে, বাসে উঠিয়ে দিবে, ওর সাথে দেখা হয়। পরে ওই অনেক আফসোস করতেছে, বলতেছে রাসেল এরকম তো অনেকটাই বিয়ে করাই দিছি, এরকম তো কখনো হয়নি, তোরটা এরকম হইলো। দেখো আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছে আর কি। পরে ফুয়াতো ভাইকে নিয়ে তখন আর কি যেখান থেকে বাসে উঠবো সেখানে আসতেছে আর কি ভাদ্রায়। ওকে, আসার পরে এখন আমার এক চাচাতো বোন জামাই আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে রাসেল তুমি কোথায়? ভাই আমি ভাদ্রা আসতেছি, ঢাকা যাবো।
কয় তোমার একটা উপহার আছে, এসে দোকানে এসে নিয়ে যাও। পরে আমি বলি কি উপহার দিই, ভাবছি হয়তো মনে হয় কেউ টাকা টোকা দিচ্ছে কিনা, হয়তো এরকম দিতে পারে, অনেক জন টাকা পয়সা পাই। পরে গেছি, যাওয়ার লগে লগে দেখি ডিপোজিট লেটার হাতে ধরিয়ে দেয়। ওকে। তখন বাড়ি করে পড়া হয়, তখন ভাই বলতেছে এটা তো কোনো কাজের কাছ থেকে দেন, এটা ওরা আইনে হাতে লিখছে। তখন কোর্ট ম্যারেজ, এটা আপনার ডিভোর্স করতে হলে কোর্টে কি করতে হবে, এটা বলতেছে আমার বাবা ভাই নাকি আমার বোন জামাই। পরে যখন এক কাজের কাছে গেলাম, তখন আমাদের যে কাজী তার কাছে গেলাম। পরে সে বলতেছে হ্যাঁ এটা এক পর্যায়ে বিস্তার সব কিছু বললাম, বলতেছে হ্যাঁ এটা এক পর্যায়ে এটা তালাক হয়নি, এটা একটা ভুয়া তালাক দিছে, কিন্তু যেহেতু মেয়ের সিগনেচার আছে, টিপসই আছে, এটা আর কি প্রাধান্য হলে হতে পারে, কিন্তু এটা কোনো ডিভোর্সের কাগজ হয়নি। পরে যাই হোক ওই ডিভোর্সের কাগজ পাওয়ার লগে লগে তো আমি আরও কান্নাকাটি, কেমনি ঢাকায় আসবো, আর ঢাকা আজকে না আসলে পরে চাকরি থাকবে না, আসতে হবে। পরে আসলাম আমার ওই যে ফুপুর বাড়ি, এসে বললাম ভাই এই যে ডিভোর্সের কাগজ তো পাইছি, কি করা যায়। পরে ভাই বলতেছে যে এটা তো কোর্ট থেকে দেওয়াই নেই, তাহলে দাঁড়িয়ে আমরা একটা পদক্ষেপ নিব। পরে আমি ওই কাগজটা ভাইয়ের কাছে রেখে আসলাম, রেখে আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসলাম 6 তারিখে। আচ্ছা। ঢাকায় চলে আসার পরে এখন চলে আসার পরে আমি অনেক কান্নাকাটি করতে করতে, খাওয়া দাওয়া বন্ধ, সবাই বকাবকি, ভাইয়া বকাবকি, তো আমার রুমমেট ছিল ওরা বোঝায়। পরে ওর বাবা ওর নানুর বাড়িতে 2 দিন থাইকা, বিদেশ থেকে সরাসরি নানুর বাড়ি থেকে উঠছিল, 2 দিন থাইকা ওর বাবা ওকে নিয়ে ওদের বাড়িতে চলে যায়। আচ্ছা। অর্থাৎ 8ই ফেব্রুয়ারি 2018, 8ই ফেব্রুয়ারি ওকে নিয়ে ওর বাবা ওদের বাড়িতে চলে যায় নানুর বাড়ি থেকে। চলে যাওয়ার পর ওই 8ই ফেব্রুয়ারির দিনকা ও আমাকে ফোন দেয়, ফোন দিয়ে 10 সেকেন্ড কথা হয় কি হয় না হয়, উনি ফোনটা কেটে দেয়। আচ্ছা। তখন আমি বললাম ও আমাকে ডিভোর্স করছে, আবার ফোন দিচ্ছে, ওর সাথে কথা বলার জন্য পাগল দেওয়া না, ওদের নাম্বারে ফোন দিয়ে আমার ফোন রিসিভ হয় না। যখন বাবাই ফোন রিসিভ করে মাঝে মাঝে, রিসিভ করার পর আমি কান্নাকাটি করে হার্ট ফেল হয়ে যাই, যে আব্বা আপনার পায়ে পড়ি, আপনার বাড়ি সারা জীবন আমি গোলামি খাটবো, আপনার ছেলে না, আপনার বাড়ি আমি সারা জীবন আপনার গোলামি খাটবো, কিন্তু আপনার মেয়েরা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েন না। রাইট। ডিভোর্স করছেন তাতে কোনো সমস্যা নাই, এটা যায়। ইউ বিং টু ইমোশনাল, কজ এই সিচুয়েশনে আসলে তাই হয় সবার ক্ষেত্রেই, 99.9%-এর ক্ষেত্রে বিষয়টা একটা সত্য। এবং ভালোবাসার ক্ষেত্রে যত বেশি বাধা আসে তত বেশি অনুভূতিটা তীব্র হয়, মানে আপনি তখন যাই করতে বলবে আপনি তাই করবেন। এবং যদি মানে বিষয়টা শোনাচ্ছে খুব খারাপ, মানে মানুষ খুন করার মতো বিষয় যদি চলে আসে যে তাকে খুন করে আপনার তাকে পেতে হবে, আপনি মনে হয় সেকেন্ড টাইম চিন্তা করবেন না, কজ ইমোশনের মোস্ট এক্সট্রিম লেভেলটা হচ্ছে এটা। এর বাইরে এই সময়টাতে বিবেক বলে কিছু থাকে না, চিন্তা ভাবনা বলে কিছু থাকে না, মনে হয় যে এই মানুষটাকে ছাড়া জীবন একেবারেই অসহায়। জি বলেন। তারপর অনেক ফোনে অনেক কান্নাকাটি করলাম। পরে বলতেছে যদি ফোন দিয়ে এরকম কান্নাকাটি করিস তাহলে ফোন দিবি না, তোর সাথে কথা বলবো মাঝে মাঝে। তাতে আর কি বুঝতে পারলাম যে আর কি আমার ওয়াইফ আর কি আসতে চায় আর কি, হয়তো বাবাকে বলে, সেজন্য আর কি আমাকে বলতেছে তুই যদি ফোন দেস হঠাৎ ফোন দিয়ে তোর সাথে কথা বলবো, কিন্তু কিছু কিছু সময় ফোন দিবি না, রাত বলেও ফোন দিবি না। যখন আর কি সে বাড়ি না থাকবে তখন ফোন দিলে তো আর তার মেয়ে জানতে পারলো না যে আমি ফোন দিছি, তখন যদি মেয়ে জানতে পারে যে না আমি ফোন দিচ্ছি তাহলে তোর একটু খারাপ লাগবে, যে হাল্লা ও ফোন দিচ্ছে, ওর সাথে কথা বলতাম, তাকে বিয়ে করলাম, এরকম একটা জিনিস বুঝাইলো। পরে যাই হোক অনেক কান্নাকাটি করলাম, ওর বাবা কোনোতেই, ওর বাবার মনটা গড়লো না। যাই হোক ওর বাবা বলতেছে যে তোর কারণে আমি 1 মাস 13 দিন ধরে মাত্র বিদেশ গেছি, 6 দিনের মধ্যে চলে আসলাম, আমার মেয়ের কাইটে নদীতে ভাসিয়ে দিমু, তাও তোর কাছে দিমু না। এটা মানে ওর বাবা বলতেছে যে আমি কিন্তু বাংলাদেশে আসছি, আর ফোন দিবি না, এদিকে পা বাড়াবি না। যাই হোক আমি এখন ভাবতেছি জীবনে কি করলাম, যে আননোন নাম্বার থেকে ফোন দিলেই পাগল হয়ে যাচ্ছি, ওই হবে, আর সবসময় খালি ফোনের আশায় থাকি কে ফোন দেয়। পরে যখন আমি ফোন দিই, ফোন দেওয়ার পরে দেখি ও বলতেছে জান রে তুমি আজকে রাত্রে যেভাবে পড়ো আমাকে নিয়ে যাও। পরে আমি বললাম তোমাকে কীভাবে নিব, ওরই বুদ্ধি, ওই বলতেছে যে তুমি তো এখন ঢাকা আসো, তুমি বাড়ি থেকে করে মোটর সাইকেল নিয়ে পাঠিয়ে দাও, বাস পিক আপ বাড়িতে আসবে, আস্তে আস্তে আসবে, কিন্তু অনেক পিক আপ দিয়ে আসবে মোটর সাইকেল, ওদের বাড়ি আবার রাস্তার সাথে, ওকে বাড়ির সামনে দোকান আছে, কয় দোকানের ওখান থেকে একটু ঘুরিয়ে আনবে, আমি গেটে দাঁড়িয়ে থাকবো, আমি গাড়ি মোটর সাইকেল উঠে আমি বাস চলে যাবো। পরে আমি বললাম ঠিক আছে যান, মাগরিবের আজানের 10 মিনিট পর অন্ধকার হবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে ওই জায়গায় মোটর সাইকেল থাকবে। এতটুকু বলার পরে ফোনটা কেটে দেয়। পরিমাণে আমি অফিসে আমার যে ভাইকে দেখে খুব ভয় পাই, পরে ওকে বললাম যে এই কথা ও আসতে চায়। পরে বলতেছে দেখ যদি আসে, দেখ যদি আনতে পারোস তাহলে আন।
পরে মাগরিবের সময় ওই সময়ই মনে করেন যে নিয়ে চলে আসলো মোটরসাইকেল নিয়ে আমার আপন মেজো ভাই আর আমার ওই যে প্রভাত ভাই সাংবাদিক সভাপতি, সে চলে আসে। ওই মাগরিব আজানের 15 মিনিট পরেই চলে আসে। আসার পরে দেখে অনেক পিক আপ দিয়ে আসে। আসার পরে দেখে যে একটা মেয়ে গেটে দাঁড়িয়ে আছে। ভাই ভাবতেছে এই মেয়েটাই হবে আর কি। আমার যে ভাই ওকে কিছু দূর ফাঁকে রাইখে আসছে আর কি, একদিন মোটরসাইকেল নিয়ে ওকে নিয়ে টান দিতে পারে। 3 জন নিয়ে তো টান দিতে অনেক প্রবলেম। এখন সত্যি সত্যি এসে দাঁড়াইছে, কিন্তু মোটরসাইকেল আর কি উঠবে এরকম ভাব, ভাই মোটরসাইকেল থামাবে। এই মুহূর্তে ওর ফুবু পড়ে গেছে, ওর বড় ফুবু বাড়ির সামনে, ওর ফুবু ওদের বাড়িতে আসতেছে। ওর ফুবুরে দেখে ও দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে ফুয়াদ ভাই বলতেছে যে তোর মেয়ে তো এইটাই, আমাকে ফোন দিছে ভাই আবার যে গেছিল তো, কিন্তু এরকম কাহিনী আবার দৌড় দিয়ে চলে গেছে, ভাই আর একটা চান্স নিচ্ছে। পরে মোটরসাইকেল নিয়ে আবার ভাই আসছে। পরে তখন ও মোটরসাইকেল দেখার লগে লগে কে বা কারা ওর চিনার দরকার নেই, ধাপ করে মোটরসাইকেলে বসে পড়ছে। পরে আমার ফুয়াতো ভাই আমার ভাইকে ফালিয়ে আমার ভাইকে বলতেছে যে তুমি হাইটে আসো, আমি মোটরসাইকেল টান দিয়ে চলে যাই। পরে আমার ওয়াইফকে নিয়ে মোটরসাইকেল টান দিয়া আমার ডাইরেক্ট আমার ফুফুর বাড়িতে নিয়ে গেছে। ফুফুর বাড়িতে নিয়ে যাওয়ার পরে হাইজ ভাড়া করছে। পরে আমাকে বলতেছে তোর সিমটা বন্ধ রাখ, বাদ বাকি যা করার করতেছি নিয়ে আসতেছি। পরে আমি যখন আমার মেজো ভাই যখন বললো যে রাসেল ওকে নিয়ে গেছে, তখন তো আমি খুশিতে, তখন আমার ভিতরে আর কোনো কষ্ট নেই, সব কষ্ট আমার কথা শোনার পরে শেষ হয়ে গেছে। পরে ভাই সত্যি নিয়ে গেছে, কথা সত্যি নিয়ে গেছে। আমি হাইটে দৌড় পারতে পারতে চক দিয়ে যাইতেছি। তখন আমি অনেক খুশি। পরে আমি আমার পাশে আমার সাথে যে ভাইটা আছে বড় ভাই, ওকে বলি যে হ্যাঁ ওকে নিয়ে আসছে। পরে সেখন ওই বাসায় ফোন দেয় কি, আমার ভাই বড় ভাই উত্তরা বাসা ভাড়া করে থাকে। পরে ওকে ফোন দিয়ে বলে যে ভাই তাহলে তো রাসেলের বুকে তাহলে তো নিয়ে আসতেছে, তাহলে তো তোর বাসায় যাবে নি, তাহলে তুই সব কিছু ব্যবস্থা করিস। পরে আমার ভাই তো সব কিছু জানে, তারপর আর কি আমার চাচা ভাই বললো ফোন দিয়ে। পরে যাই হোক ভাই বাসায় খাওয়ার আয়োজন করে, যাই হোক তারপর ওকে নিয়ে আসে ঢাকায়, হাইজ ভাড়া করে ঢাকার দিকে রওনা হয়। এই মুহূর্তে আমাকে অফিসে ডাকে, অফিসে সমস্ত স্যাররা আমাকে ডাকছে। ডাকার পরে বলতেছে যে রাসেল মসজিদের ইমাম সাহেবের বাড়িতে সমস্যা, সে বাড়িতে যাবে। মসজিদের বাড়িতেও বিশাল সমস্যা, দুজনে বাড়িতে যাবে। বলতেছে তুমি যদি একটু নামাজ পড়াইতে পারো তাহলে তাদেরকে ছুটি দিব। তখন আপনার বউ কোথায়? তখন ওকে আর কি নিয়ে আসতেছে আর কি, ও অন দ্য ওয়ে। আচ্ছা, ওকে। পরে শেষে আমি বললাম ঠিক আছে স্যার, ইনশাল্লাহ পারবো, ছুটি দেন। যেহেতু এখন মনটা একটু ভালো হয়েছে, ওই জন্য ওকে নিয়ে আসতেছে। আমাদের বলি ঠিক আছে স্যার পারবো। পরে যাই হোক তাহলে ওকে নিয়ে আসতেছে। এখন ইমাম সাহেব রাত্রেই চলে গেল। এখন আমার এশার নামাজ পড়াতে হবে, ফজর পড়াতে হবে। পরে যাই হোক আস্তে আস্তে রাত 11টা বাজে আমি অফিস থেকে গিয়ে পরে আমাকে বললো যে তুমি এসে বেড়িবার দাঁড়াও, ওখান থেকে তোমাকে নিয়ে উত্তরা যাব। ওকে নিয়ে আর কি ভাইয়ের বাসায় যাবে। যাক 10-15 জন লোক হাইজে আর কি আসছে আর কি ওকে নিয়ে। আমার ভাই আছে, বাবা আছে এখানে। জি। যাই হোক নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমি বেড়িবাদ গিয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে দেখি ওরা আসছে। পরে ওই গাড়িতে উঠে আমি উত্তরায় চলে যাই। এখন যাওয়ার পরে বাসায় খাওয়া দাওয়া হয়। অনেক লোকজন, তো লোক তো বাসায় থাকাটাও সম্ভব না, আর কেউ থাকবেও না। হাইজ এই করছে, রিজার্ভ করছে, বাস নিয়ে চলে যাবে। পরে এখন আমি বলতেছি যে আমি রাত্রে থাকতে পারবো না। পরে আমাকে সবাই বলতেছি কেন, তোর বউ মাত্র নিয়ে আসলো, আজকে তোর বাসর হবে না, তুই থাকতে পারবি না কেন? পরে আমি বললাম যে আমার এই প্রবলেম, আজকে আমার এইটা হয়েছে, আমার ওখানে গিয়ে আমার ফজর নামাজ পড়াতে হবে, না পড়াই তাহলে পরে প্রথমেতেই কি সমস্যা করলো। যে প্রথমবার বললাম আমাদের স্যারদের কথা মানলো না, সব বড় বড় স্যার 1.5 লক্ষ 2 লক্ষ টাকা বেতন পাচ্ছে, তাদের কথা না মানলে পরে প্রবলেম না, যে আমাদের কথা মানলো না, তাদের কানে চলে যাবে। পরে এখন সবাই একটু আতঙ্কের মধ্যে হয়ে গেল, যে এত কষ্ট করে এত কাহিনী করে বউকে নিয়ে আসলে আবার তুমি প্রথম রাতে থাকতে পারবে না, তুমি প্রথম রাতে থাকবা না, তখন তো খালি কাহিনী তো খালি বাড়তাছি এরকম ভাবে বলে ফেললো। থাকা সম্ভব হলো না। খাওয়া দাওয়া করে ওকে বাসায় রেখে, বাসা মানে আগে থেকে বাসা নিয়ে ছিল? হ্যাঁ, আমার ভাই ফ্যামিলি নিয়ে থাকে ওই বাসায়। ওকে। পরে যাই হোক ওকে বাসায় রেখে চলে আসলাম অফিসে। আমাকে একবার ডাইরেক্ট অফিসে গাড়িতে নামিয়ে দিয়ে ওরা চলে গেল। পরে রাত 2টায় আমি অফিসে আসলাম। আসার পরে সকালে ফজর নামাজ পড়েই আমি বাসায় চলে গেছি। পর যাই হোক ওর মা আমাকে বলতেছে বাবা আমরা মেনে নিছি, দিয়ে যাও, সমস্যা নাই, আর তোমার কি লাগবো বলো, তোমাদের টাকা পয়সার অভাব নেই, 2টা মেয়ে ছেলে তো নেই। আমি বলতেছি মা যা চাবো তাকে দিতে পারবেন?
পরে বলতেছে তোর কি লাগবো বল। হুম আমি বলতেছি, ও বলতেছে তোর টাকা লাগবো কয় লাখ, 5 লাখ না 10 লাখ। হুম কই মা আপনার ধন সম্পদ অনেক কিছু আছে, সেটা আমি মানি, আমার যতটুকু আছে আমি চলতে পারবো, কিন্তু আপনার মতো নাই। হুম কিন্তু আপনার কাছে আমি একটা জিনিসই চাই, আপনি দিবেন কিনা বলেন। কয় হ্যাঁ দিব, তুই কত টাকা চাস কি চাস তোকে সেটাই দিব। হুম। পরে বলতেছি মা আপনার কাছে টাকা পয়সা সোনা দানা আপনার কাছে কোনো কিছুই চাই না, শুধু আপনি একটু দোয়া চাই, ঠিক আছে। পরে যাই হোক এরকম কথা বলতে বলতে পরে এক পর্যায়ে ওর মার সাথে কন্টাক্ট হলো নাকি এটা 2 মাস পর, হুম যে ঠিক আছে আমরা বাড়িতে আসবো, বাড়িতে আসার পরে আপনাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে গিয়ে তারপরে নিয়ে আসবেন ওকে। মানে আপনি রাজি হয়ে গেলেন? হ্যাঁ, কি ফ্যামিলির সাথে 2 মাস কথা পরের হচ্ছে। ঘটনা এটা? হ্যাঁ, যে তোদের বাড়ি থেকে মেনে নিছে, ফ্যামিলি বলতেছে ঠিক আছে তাহলে তাই হবে, আমার ফ্যামিলি বলতেছে। হুম এর মাঝে ওর অনেক পড়ালেখার আশা ছিল, ওর ফ্যামিলির ওরও অনেক আশা পড়ালেখা করবে। হুম তাই আমাকে বলতেছে তুমি আমাকে পড়াইবে না। পরে আমি বলতেছি হ্যাঁ আমি তোমাকে পড়াবো না, অবশ্যই পড়াবো। হুম বাড়িতে যাওয়ার পর ওদের বাড়ি থেকে নিতে যাবে আর কি। হুম পরে যাই হোক বাড়িতে আয়োজন করলাম, পরে ওদের বাড়ি থেকে ওর কাকা, ওর এক স্বাস্থ্য ভাই শাহ আলম আর ওর ছোটো বোনকে নিয়ে আমাদের বাড়িতে যায়। হুম যার পর যাই হোক ভালোই আপ্যায়ন টাপ্যায়ন কথাবার্তা হওয়ার পরে এখন তারা বলতেছে যে আমরা জামাই নিব, রাসেলকে নিব আর আমাদের মেয়েকে নিব, হুম হুম এখন আমার বাড়ি থেকে কেউ দিবে না। বাড়ি থেকে কথা যদি বলতো যে হ্যাঁ আমরা জামাই মেয়ে দুইটাই নিব, সাথে আপনারা যারা যারা যান সবাইকে নিব, আপনার কয়জন লোক যাবেন, হুম তাহলে হয়তো বা দিত। শুধু 2জনকে নিবে দিয়ে আমার বাড়ি থেকে কেউ দিবে না। পরে যাই হোক কেউ রাজি না, এখন ও বাড়ি যাওয়ার জন্য অনেক পাগল। হুম এখন আমি কি করি, আমি কোনোটাই করতে পারতেছি না। তো আমি পরে বললাম দেখি তোমাকে বাড়িতে দিব, কিন্তু আমি তো ফ্যামিলির উপর দিয়ে কিছু করতে পারতাম, তুমি তো এটা বোঝোই, হুম ফ্যামিলিকে না জেনে এগুলো করছি, যদি আমি এখন মাতবাড়ি করে দেই, হুম পরে যদি আবার কিছু হয় তাহলে ফ্যামিলি আগাবে না। হুম পরে যাই হোক ছুটি শেষ হলো, ফ্যামিলি থেকে ওকে দিল না, পর ওর কাকা ওর স্বাস্থ্য ভাই চলে গেল। হুম পরে যাই হোক তারপরের দিন আমি ঢাকায় আসবো ওকে নিয়ে, হুম সাথে আমার ভাবিও আছে, ভাবি ওকে ঢাকা থেকে বাড়িতে গেছে আমাদের সাথে। ওকে। পরে যাওয়ার পর পরে এখন ওর মাই বলতেছে যে যাওয়া পথে ওর একটু দেখায় নিয়ে যাবা। হুম পরে আমি ওরও রাজি হয়েছি, যেহেতু এতদিন ধরে কান্না করতেছে, কান্না খারাপ লাগে। হুম পরে যাওয়া পথে ওর মা দেখি যে ও যে স্কুলে পড়তো 13 ওই স্কুলের ওইখানে দাঁড়িয়ে রয়েছে। হুম দাঁড়িয়ে রওয়ার পর পরে আর কি ওর বোন আমাকে বাড়িতে গিয়ে দেখে আসছে। পরে সিএনজিতে উঠছে আর কি। পরে বোন বলতেছে মা এই যে রাসেল ভাই। ও সিএনজি থামাইলাম, থামানোর পর ওর মা আর ফুবু ওর নাম দাঁড়িয়েছিল। পরে যাই হোক ওর মা ওকে ধরে কান্নাকাটি করলো, ও একটু কান্নাকাটি করলো। হুম করার পর এখন থেকে আস্তে আস্তে লোকজন জমা হয়ে যাচ্ছে। হুম কয় মাস পরের ঘটনা এটা? 2 মাস পরে ঘটনা, 2 মাস পরের ঘটনা। ফেব্রুয়ারি এপ্রিলে। হুম পরে আমার ভাবিকে বললাম ভাবি তাহলে তাড়াতাড়ি করেন, লোকজন জমা হচ্ছে, আবার প্রবলেম হতে পারে। পরে যাই হোক ওর ফুবুকে বললাম ফুবু আপনি 4-5 দিন পরে আমি ওকে দিয়ে যাবো, কথা দিলাম। হুম পরে শেষে এই কথা বলে ওখান থেকে চলে আসি। শুক্র শনি রবিবার দিন 3 দিন পরে বলতেছে যে জান রে। আমাকে কি জান? আমি আমাদের বাড়ি থাকবো না। কেন থাকবো না? মা বলতেছে তোকে 30 ভরি স্বর্ণ দিয়ে ফাঁকে বিয়ে দিব, তুই রাসেলকে ছেড়ে দে। আচ্ছা আচ্ছা। আমি আমার বাড়িতে থাকবো না, তোমার বাড়ি তুমি আমার নিয়ে রাখে আসো। হুম পরে আমি ভাইকে বললাম যে এই কথা। পরে ভাই বললো ঠিক আছে যা। হুম পরে সে ওই ওর মাকে বলতেছে মা রাসেল বেতন পাইছে মার্কেট করে দিয়া আবার ঢাকায় চলে যাবে। হুম মিথ্যে বললো আর কি। এই কথা বলে আর কি বাড়ি থেকে বের হইলো আর কি, কাপড় চোপড় নিয়ে বের হয়েছে। হুম পরে শেষে আমি আমার বাড়িতে নিয়ে গেছি। বাড়িতে গিয়ে তারপরে ওর মাকে ফোন দিছি যে মা ওকে তো নিয়ে আসছি। ওর মাকে কে এভাবে নিয়ে গেলে কেন? তুমি আমার নতুন জামাই, তুমি বাড়িতে এসে ওরা নিয়ে যাবে, তুমি এভাবে নিয়ে গেলে কেন? হুম এখন তো আর বলতে পারি না যে আপনার মেয়ের ফাঁকে বিয়ে দিবে, না আপনার মেয়ে তুই বাইসা পড়লো, হুম হুম এটা তো আমি বলতে পারতাছি না। রাইট। যাই হোক 1 মাস হয়ে যায়, ওর মা কান্নাকাটি করে যে মেয়ে দিয়ে যাও। মেয়ে যাবে না, কয় না আমি আমার বাড়িতে যাবো না, আমি যদি যাই তোমার কাছ থেকে আমার নিয়ে যাবে। হুম ওইতেও যাইতে চায় না। ওর মাকে একদিন বলেই ফেললাম যে ওই তো আপনাদের বাড়ি এখন যাইতে চায় না। হুম কে যাইতে চায় না? পরে বললাম আপনাকে ফাঁকে বিয়ে দিতে চাইছেন আমার কাছ থেকে নিয়ে, 30 ভরি স্বর্ণ দিয়ে স্বর্ণ লোভ দেখাইছেন। হুম ওর মাই বলতেছে ঠিক আছে ওকে দাও। পরে দিলাম। পরে আমাকে ফোন দিয়ে আমি ফাঁকে সরে গেছি। হুম পরে ওই দেখি ওর মাইকে বলছে যে মা তুই যে আমারে বললি যে রাসেলরে ছাইড়া দে, আমি 30 ভরি স্বর্ণ দিয়ে তোর ফাঁকে বিয়ে দিব, হুম। সেই দিনকে রাত্রেবেলা যে আমি তোর আমার গলার চেন টেন কানের দুল টুল পায়ের নুপুর টুপুর সব কিছু খুলে দিলাম, হুম হাতের আংটি মাংটি, তুই কি বুঝলি না যে তোর মেয়ের স্বর্ণর লোভ নাই? এটাই বোঝাইলো যে রাসেলরে ছাইড়া কোনো কোথাও যাবো না, আমার এটাই বোঝাইছে। হুম তারপরে রমজান মাসে ওদের বাড়িতে ওর মা একদিন ওকে কোরাজ বাড়িতে নিয়ে যায়। হুম পরে আমার এসে বলতেছে যে মাথা ধরে দেখে মা তো আজকে আমার কোরাজ বাড়ি নিয়ে গেছে। কি নিয়ে কি করছে? পানি বইরা দিচ্ছে আর মাথার চুল কেটে দিচ্ছে। পরে আমি বললাম যে আমার না বলে গেলা। পরে বললাম যে তোমার বলবার চাইছিলাম কিন্তু মা বলতে দেয় নাই, মা বলছে চল পরে বলিস, হুম সেজন্য বলতে পারি নাই, নিয়ে গেছে। ঈদের ছুটি শেষ হলো, তারপর ওকে ওদের বাড়িতে পড়ালেখা করবে, ওদের বাড়িতে রেখে আমি ঢাকায় চলে আসছি। এখন আমার 24 তারিখে বলতেছে
যে আমি আর তোমার কাছে যাব না। কেন? আমি যদি তোমার কাছে যাই আমার মায়ের বিষ খেয়ে ফাঁস নিয়ে মরবে। পরে আমি বলতেছি তোমার মায়ের বিষ খেয়ে ফাঁস নিয়ে মরবে, এতদিন যেহেতু মরে না এখনও মরবে না। আমি কি কথা রাইগাই বললাম আর কি, যে এরকম করো না, এরকম করলে কিন্তু আমি আসলে বাঁচবো না, তুমি জানোই। আবার তারপরের দিন বলতেছে যে তুমি আমার আশা ছাড়া দাও, আর তোমার কাছে যাওয়া সম্ভব না। পরে আমি বলতেছি ঠিক আছে, আমি তোমার বাড়ি আসতেছি, আমি তোমার একটা বার দেখতে পারছি। পরে আমি ঢাকা থেকে ছুটি নিয়ে আবার বাড়িতে চলে যাই। সেদিন হলো আপনার 25শে জুন। যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে ওর মা আমাকে ওকে ঘরের ভিতরে আটকায়। আটকানোর পরে ওই ঘরের ভিতরে আমার একটা পাগড়ি ছিল ওর কাছে। পরে বলতেছে আসো দুজনে এই পাগড়ি দিয়ে ফাঁস নেই। আমি বলতেছি না। পরে সে যাই হোক অনেক কথা, ওই আমার অনেক কান্না করতেছে। পরে বলতেছি ও কান্না করতেছে ঠিক আছে, এর মধ্যে তাও বলতেছে যে আমি তোমার কাছে যাবো না, তুমি ভালো থাকো, তুমি তোমার শরীরের ক্ষতি করো না, এরকম বলতেছে। বলছি মা আপনার কাছ থেকে আমার চিনিয়ে নিয়েন না, তাহলে আমি বাঁচবো না। ওর মায়ের কোনো ফেলে ওর মায়ের মন নরম হলো না, কত পাও ধরে কান্নাকাটি করলাম। পরে আমার ওয়াইফেরও পাও ধরে অনেক কান্নাকাটি করছি যে তুই আমার ছেড়ে দাস না। ওর পাও তো আমি দর্শি ছাড়তাছি না, তুই আমাকে ছেড়ে গেলে আমি বাঁচবো না। এই মুহূর্তে আমি বাড়িতে ফোন দিলাম, বাড়ি থেকে পরে ওদের বাড়িতে আসবো এরকম অবস্থা আসতেছে। পরে এই মুহূর্তে আমি ওর মামার সাথে কথা বলতেছি। ও আর কি আমার ওয়াইফ ওর মামাকে ফোন দিল যে মামা তাহলে তোমরা কী করুম, এসব কথা বলতে বলতে পরে ওর মামার সাথে আমি কথা বলতেছি। এই মুহূর্তে ওর মামার বাড়ি ওর ফুপুর বাড়ি দিল্লিতে, ওর ওই ফুবু আর ফুবু তো বাই গিয়ে, তখন আমি ঘরের ভিতরে মামার সাথে কথা বলতেছি, ওর ডাক দিয়ে ওর ফুবু করছি কি আবার মানিকগঞ্জ দিল্লি ওকে নিয়ে চলে আসছে। পরে আমি ওদের বাড়িতে অনেক কান্নাকাটি অনেক কিছু। পরে শেষে 9 দিন পরে শুনি যে ওর নাকি ওর ফুবু ভাইয়ের সাথে ওকে জুলাইয়ের 6 তারিখ ওকে নাকি বিয়ে দেয়। এটা কার কাছ থেকে শুনেন? আর কি ওর ফুবুর কাছ থেকে শুনি। আচ্ছা, মানে ফুবু ভাই বিষয়টা জানতো, আপনাদের বিষয়টা সমস্ত কিছু জানতো? নিশ্চয়ই জানতে। আশেপাশের লোক আর কি ওদের বাড়ির সাথে আপন ফুবু আর কি ওর বড় ফুবুটা ওদের বাড়ির সাথে। পরে ও বললো না যে কেন বিয়ে হয়েছে, কিভাবে বিয়ে হয়েছে? ও আপনাকে নিশ্চয়ই বললো। হ্যাঁ, না ঘটনা কি ঘটেছে তখন তাও বলতেছে না আর কি। আচ্ছা, আমার ফোন দিচ্ছে আর কি 6 মাস পরে ফোন দিল আবার। পরে বলতেছি জানটা তুমি কেমন আছো? বলতে জান তুমি কেমন আছো? কই জান ভালো আছি। পরে ওর যে বিয়ে হয়েছে ও না করে আমার বিশ্বাস হয় না। এমনি শুনি যে বিয়ে হয়েছে, অনেকের কাছ থেকে শুনি, কিন্তু ও যেহেতু না করে আমি ওকে অনেক বিশ্বাস করি যে না আমার বিয়ে হয়নি। পরে বলতেছি না জান বিয়ে হয়নি। পরে ওর কথা একটু বুঝলাম যে না বিয়ে হয়েছে, অনেক কষ্টে আছে। পরে ও বললো জান আমি তোমার কাছে একদিন হলো আসবো। কবে আসবো? বলতেছে 3 মাসের মধ্যে আসবো। আচ্ছা ওকে। পরে শেষে 3 মাস হয়ে যায়, আমাদের কোনো খোঁজ খবর নেই। পরে 3 মাসের দিন আমাকে ফোন দেয় আর কি, অর্থাৎ এই যে 19-এর 14 জানুয়ারি আমাকে ফোন দেয়। ওই দিন 3 মাস শেষ হয়। ফোন দিয়ে বলতেছে জান রে কাল কয় তারিখ মনে আছে না? পরে বলতেছি কালকে আমার আর তোমার ম্যারেজ ডে, তোমার মন থাকে আমার মন থাকবো না কেন? 15 জানুয়ারি বিয়ে করছিলাম, সেটা তো আমাকে স্মরণ করে দিচ্ছে। পরে বলছে তুমি 3 মাস বললা, 3 মাস তো আজকে শেষ হয়ে গেল, তুমি কবে আসবা? পরে বলতেছে তুমি যেহেতু তুমি এত দিন অপেক্ষা করলা, তুমি আর 1 মাস অপেক্ষা করো, আমি চলে আসবো। তার 15 দিন পরেই ওই আর কি ওর ওই শ্বশুর বাড়ি থেকে ওদের বাড়িতে আবার আসে। আসার পর আমাকে ফোন দিয়ে বলতেছে ওই বাড়ি থেকে আসছি, আমি তোমার কাছে 5 দিন পরে আসবো। পরে বলতেছি যদি 5 দিন আমি তোমাকে নিয়ে যায়। পরে বলতেছে যে না নিবে না, সকালে বলতেছে। পরে বিকেলে ফোন দিতেছে না আমাকে নিয়ে যাবে, তুমি কালকে এসে আমাকে নিয়ে যাও। পরে তখনই আমি ঢাকা থেকে রওনা দিই। রওনা দিয়ে বাড়ি এসে আমাকে বলছে তুমি ঘিউর স্ট্যান্ডে দাঁড়াইবা, ওখানে আমি যাবো। পরে যখন আমি বাড়ি এসে রাত থেকে আমি ওইভাবে আর কি আবার ঘিউর সকাল ভোরে চলে যাই ঘিউর বাস স্ট্যান্ড দাঁড়িয়ে থাকি। সকাল 10:30 বেজে যায়, আসে না। পরে 11টার দিক দিয়ে আসছে। পরে ওকে ওইভাবে নিয়ে বাসে করে ওইভাবে তাদের চলে আসি। চলে আসার পরে যখন নবীনগর আসি তখন ছেলেটা ফোন দিয়ে বলতেছে যে আপনাকে নিয়ে গেছেন। হ্যাঁ নিয়ে আসছি। অনেক আমাকে বকছে যে তুই ওকে দিয়ে যা। পরে আমি বলতেছি যে আমার ওয়াইফ, তুই আমার বাড়িতে তোকে আমি নিয়ে গেছি, তুই গিয়ে দেখলি যে তোর মামাতো বোন আমার সাথে ঘর সংসার করতেছে, তুই কীভাবে ওকে বিয়ে করলি? তোর একটু ঘৃণা করলো না? হ্যাঁ আমার বউকে আমি নিয়ে আসছি, আমাকে তো ডিভোর্স করে তোর সাথে বিয়ে দেয়নি। পরে যাই হোক এই কথা বলে ফোনটা কেটে আমি ফোনটা রেখে দিই। পরে বাসায় এসে সিমটা চেঞ্জ করি এই তারিখে। পরে বাসা আসার পরে ওকে ওই ছেলেকে ডিভোর্স করাই। পরে কাদের সাহেব বলতেছে যেহেতু আগে ডিভোর্স করা নাই, এই মেয়ে যার সাথে ঘর সংসার করছে এগুলো সব অবৈধ হয়েছে। ডেফিনেটলি তাই। হ্যাঁ। পরে এই কথা বলার পরে যাই কাজী পরে আবার বিয়ে পড়ে দেয় এদেরকে। কাদেরকে? মানে আপনাকে বিয়ে পড়ে? আবার বিয়ে পড়ে দেয়। আচ্ছা। পরে ওই বিয়ে পড়ে দেয়। এখন ওই বলতেছে জান রে এতে যদি বাবু না নেই তাহলে আমাদের বাড়ি থেকে কখনো মেনে নেবে না। ঠিক আছে, আমার বিশ্বাস যে এত কাহিনী পরে থেকে আসলো আর জীবনে যাবেও না। পরে যাই হোক আমার বাবু নেই। পরে যাই হোক এখন আমার ভাবি বলতেছে আর কি এ থেকে ঢাকা আসার 1 মাস পরে ভাবি বলতেছে তাহলে আমরা বাড়িতে যাই।
পরে ভাবি পরে বললাম ঠিক আছে বাড়িতে জানো কিনা, পরে আমাদের বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে 15 দিন ছিল। পরে 13 দিনের মাথায় আমার ভাবি বলতেছে আর কি আমার ভাবি কি করে দোকান থেকে একটা কাঠি এনে কাঠি পরে কি করে খুশি সংবাদ সবাইকে জানিয়ে দিচ্ছে যে রাসেলের তো বাবু হবে। ঠিক আছে, ওইও খুশি, ওই অনেক খুশি। পরে আমাকে বলতেছে মিষ্টি খাবে, অনেক মজা করতেছে। যাই হোক এক পর্যায়ে ফ্যামিলির সবাই জানে। পরে ওর মাইকে বললাম যে মা খুশির সংবাদ, ওর মায়ের সাথে আবার কথা বলি আর কি টুকটাক। ওর মায় আর কি যেহেতু মেয়ে ওখানে কষ্ট আসলে দেখে আমার মেয়ে আবার চলে গেছে, আর মায় আর কি মনে মনে আর কি যা বুঝি যে আমার মায়ও মেনে নিচ্ছে। ওর মাইকে বললাম যে আপনার নাতিন হবে, দোয়া করেন, ঠিক আছে। পরে ওর মায় আর কি কথাবার্তা বললো, বা যাই হোক ফোন টোন রেখে দিলাম। বা যাই হোক বাড়ি থেকে খুশির সংবাদ সবাইকে জানানোর পরে এখন ভাবি আমাকে ফোন দিছে যে তাহলে চাউল বানিয়ে তাহলে ঢাকা নিয়ে আসি। ঢাকা বাসা নিছি। পরে যে বাড়িতে চাউল টাউল বানাইছে। পরে আমি আপনার জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিলের 4 তারিখে আমি বাড়িতে যাই আর কি ওদেরকে আনার জন্য, এই তারিখে। পরে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে রাত থাকলাম। পরে চাউল টাউল নিয়ে ঢাকার দিকে বের হয়েছি। পরে ঢাকায় আসতেছি বাসে চাউল টাউল নিয়ে। পরে নবীনগর এসে নামছি। আচ্ছা, নবীনগর এসে নামার পর পরে আরেক গাড়ি চেঞ্জ করতে হবে, উত্তর আসতে হবে। আবদুল্লাপুরের গাড়িতে উঠছি চাউল টাউল নিয়ে। এর মধ্যে আমি ভাইকে ফোন দিচ্ছি, ভাই আমার তো নাইট ডিউটি, তাহলে আমি বেরিবাদ নেমে যাই, তুই ওদেরকে তাহলে আবদুল্লাপুর থেকে এসে নিয়ে যা, আমি অফিসে যাই। পরে ভাই বলছে আচ্ছা ঠিক আছে যা, শুক্রবার বাইরে অফিস বন্ধ। পরে আমি বেরিবাদ নেমে অফিসে চলে গেছি। পরে আবদুল্লাপুর থেকে ভাই ওদেরকে পাইছে, পাওয়ার পরে চাউল টাউল সব কিছু রিক্সায় উঠাইছে। পরে ভাবি আর কি আমার ওয়াইফ বলতেছে বিপাশা রিক্সায় উঠ। পরে ও বলতেছে না ভাবি আপনারা যান, আমি ভাইয়ের সাথে হাইট আসি, আপনি রিক্সায় যান। পরে ভাবি আর ওরকম কিছু বলে নাকি। পরে এখন ভাই ওকে নিয়ে যাইতেছে, বাড়ি করে আমার ভাসতেছে একটা ছোট। 15-20 দিন পর বাইশ থেকে পাইছে, ছেলেকে পাইছে। ভাই আর কি পোলার সাথে কথা বলতে বলতে আর কি আস্তে আস্তে হাঁটতেছে। আর আমার ওয়াইফ হলে ভাইয়ের পিছনে পিছনে পিছন থেকে ও নাই। আচ্ছা, পরে ভাই আমাকে ফোন দিছে, ওর তো পাই না। আমি ভাবছি ভাই মজা করতেছে, মাঝে মাঝে মজা করতো, ফোন দিতাম। ভাই বলতো যে ও তো বাসায় নাকি, কোন গেছে চলে গেছে মনে হয়, এগুলো মজা করতো। পরে ভাই যখন বললো আমি বললাম ভাই মজা করতেছে। পরে যখন ভাই বলতেছে সিরিয়াসলি ওরা পাইতেছি না, আমি বারবার ফোন দিয়ে জিগাচ্ছি ভাই সত্যি নাকি রে। ভাই বলতেছে হ সিরিয়াসলি আর ভাই না। পরে আমার তো এই অবস্থা খারাপ হয়ে গেল। পরে আমি ছিলাম লুঙ্গি পড়া। পরে অবশেষে লুঙ্গি পড়ছি, ড্রেস চেঞ্জ করছি, লুঙ্গি পরে আমি দৌড়। পরে যাই হোক লুঙ্গি পড়া অবস্থায় নবীনগর আসছি, ওকে খুঁজি কোথায় পাই না। পরে যাই হোক ওই ছেলেকে ফোন দেই, ওর মাকে ফোন দেই যে এই কথা। পরে যাই হোক ও গিয়ে ওর নানুর বাড়িতে উঠে, ওদের বাড়ি থেকে উঠে না, মানিকগঞ্জ নানুর বাড়িতে গিয়ে উঠে, ওর ফুপুর বাড়িতে গিয়ে উঠে। পরে ওঠার পরে ওর সাথে কোনো কথা নেই। পরে মাইকে বললাম, পরে যাই ওদের গ্রাম থেকে জানতে পারলাম যে ওর নানুর বাড়িতে গিয়ে উঠছে। পরে ও 5 তারিখে চলে গেল, 12 তারিখে আমাকে ফোন দেয়, খাওয়া দাওয়া সব বন্ধ। 12 তারিখে ফোন দিয়ে বলতেছে আমি আইসা পড়ছি। আমি বললাম তুমি কি কারণে গেলা? কয় আসছি কিন্তু একটা কারণে আর কি। অর্থাৎ ও আমার এই কথা এটাই বুঝাইলো যে ও পেটে বাবু নিয়ে গেছে, ও আর কি ওর মাইকে ছাড়া থাকতে পারতেছে না। ও আমি যদি এখন ও যদি যাইতে চাই তো এখন ওকে যাইতে দিব না। এবার আসছে কিভাবে এখন আবার ওদের বাড়িতে ওকে যাইতে দিব? ও পেটে বাবু নিয়ে এই কারণে গেছে আর কি। ওর কথাই বুঝলাম আমি। যা আমাকে বললো না যে যখন মাই জানে যে পেটে বাবু, মাই জানে এখন জানি মেনে নেয়, যখন এখন মেনে নেয় যেদিন ওদিন ওদের বাড়িতে থাকতে পারে, এরকম একটা বুদ্ধি করে আর কি গেছে। কিন্তু ওর মায় তো তা করে নাই। ওর মায় কি করছে, ওর মায় জানে আগে থেকে ওর মায় ওষুধ খাওয়াই ফেলছে। ওর মায় ওর জিত আমার সাথে দেবে না, পরে ওষুধ খাইয়ে পরে নানুর বাড়িতে রাখছে। পরে যাই হোক ওর নানুর বাড়িতে যাই আমি, একদিন একাই যাই, পাগল হয়ে একাই চলে যাই। অর্থাৎ এ তারিখে সবারতের আগের দিন আমি ওর নানুর বাড়িতে চলে যাই। পরে যাওয়ার পরে যাই হোক ওর সাথে আমার রাস্তায় দেখা হয়, দেখলাম ও বোরকা পরা ও যাইতেছে। পরে সাথে ওর ফুয়াতো ভাই ছিল একটা আর কি, অনেক বড় আর কি, সে ছিল দেখে আমি আর সেনজিতে নামি নেই আর কি। ওই দিন আর কি ডিভোর্স করাইতে যাইবে সম্ভবত। পরে নানুর বাড়িতে গেলাম, পরে যাই দেখি নানুর বাড়ি ওই গ্রামে কেউ এগুলো জানে না। পরে সবাইকে বললাম, সবাই বলতেছি তুমি সে আগের জামাই? বলতেছি হ্যাঁ। কয় তার লিগে ওকে বলি কি রে এই বাসা তোর জামাই কো দেখি না, তুই এখানে এসে রইছিস? ও বলতেছে আমার দিয়া গেছে। কৌ যে এরকম কাণ্ড ঘটে এসে রয়েছে তা তো আমরা জানি না। পরে যাই বলতেছি তোমরা ফ্যামিলি নিয়ে আসো, আমরা একটা ব্যবস্থা করতেছি।
ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে ওর নানুর বাড়িতে আমার ভাইকে নিয়ে আমি, আমার ভাই, আমার বড় ভাবি, আমার আর একটা ভাবি, আমার মা আর কি আসলাম ওর নানুর বাড়িতে। আসার পরে আর এক ফুফাতো ভাই আমাকে মারতে আসে। পরে যাই হোক এক পর্যায়ে ওইটা বন্ধ হইলো, সবাই থামাইলো। পরে যাই হোক এখন আমার ওয়াইফ ও আমাকে বলতেছে যে আমাকে নিতে আসছিস না, আয় গড়ায় নিয়ে যা। ও আমাকে ঘর থেকে বটি দেখাচ্ছে। কে? আমার ওয়াইফ। ঠিক আছে, মানে পুরাই উল্টা। যাই হোক ওই বাড়িতে তো আমি আরো হ্যাং হয়ে গেলাম। হ্যাং হওয়ার মতো যাই হোক এক পর্যায়ে তখন আমার ভাবি বলতেছে আমরা ওকে নিব না, ওর পেটে সন্তান নিয়ে আসছে, সন্তান চাই আমরা। পরে ফুফাতো ভাই পরে ভাবির সাথে জেরা বলতেছে কিসেরও সন্তান নিয়ে আসছে, ফাইজলামি করেন না হ্যান ত্যান। পরে ভাবি বলতেছে রাসেল মোবাইলের রেকর্ডটা শোনা। ও আর কি আমি ফোন দিয়ে কান্না করে বলছিল যে জানরে বাবাটা নষ্ট করে ফেলা দিচ্ছি, তার জন্য খুব সরি, মাফ করে দিও। পরে আমি বলছি যে দেখো আমি তুমি দোষ করছি, কিন্তু তোমার পেটে সন্তান দোষ করে নাই, তুমি কেন এরকম কাজ করলা? যাই হোক ও কথায় বোঝাইলো যে আমার মা আমাকে জোর করে করাইছে। পরে যাই হোক যখন এই রেকর্ডটা যখন শোনাই তখন আর ফুফাতো ভাই সবাই আর কি একবার চুপ, যে আল্লাহ মেয়ে তো বলে দিচ্ছে, এখন যদি ওরা থানার পর্যায়ে যায় তাহলে যারা যারা আমরা এর মধ্যে জড়িত ছিলাম তাদের সমস্যা হবে। এটা ভাইবা তখন তারা কি করলো, তাদের একটা ডিসিশন দিলেই যে ও ভাত খাবে না। পরে যাই ওখান থেকে চলে আসলাম, আমি ঢাকায় আসলাম। আমার ভাই ভাবি পরে ওদের বাড়িতে গেলো, যে জীবন তোরা তো শ্বশুর বাড়ি গেলাম না, তাহলে এই সুযোগে যাই দেখি। পরে ওদের বাড়িতে গিয়ে সব কিছু বললো। পরে ওই রাত্রেই পরে ওদের বাড়ি থেকে ফোন দিচ্ছি যে তোমাদের এখানে গেছিলো, এখানে আমাদের এখানে এসে সারা গ্রামে এরকমই করতেছে। ওই গ্রামে সবাই তো জানেই। পরে গ্রামে সবাই এসিয়া করছে যে মেয়ের জীবনে কোনো শুভ অনেক কিছু বলছে। তাই বলার পরে রাত্রে ওর মামা আইসা আরেকজন আইসা পরে একজন পুলিশ নিয়ে আসে আর কি। পুলিশে বলছে যেহেতু তোমার ভাগ্নি স্বীকার করছে যে বাবুন ফালাই দিছি, ওরা যদি এখন ডিভোর্সের কাগজ চায় তোমরা তাই করো। পরে শেষে ডিভোর্সের কাগজ দিয়ে দেয় আর কি, আবার দিয়ে দেয়। এখন আর কি পরে শুনতে পারলাম 18 রমজানে পরে ওই ছেলের বাড়ি থেকেও নেবে না, ওই ছেলের যে আপন বোন সাথে আমি কথা বলি, সবাই জানে আর কি। পরে ও বলে যে ভাই ওরা আমরা জীবনেও নিব না, আপনার ভোরে আপনি যে ব্যাপারে নিয়ে যান। পরে যাই হোক এক পর্যায়ে 18 রমজানে ওকে ওই ছেলের সাথে আবার 3.5 লাখ টাকা দিয়ে আবার ঘুরে উল্টে যেয়ে বিয়ে পড়াই দিয়ে আসে। মানে ওই ছেলের সঙ্গেই? হ্যাঁ আবার। তারপর ওই ছেলের বোনের সাথে আমার কথা হয় আর কি 18 রমজানের পরে। পরে বলতেছে ভাই আপনি বেড়াইতে আসেন, সমস্যা নেই, এখন যা তো হয়ে গেছে, ওর কারণে আজকে আমার পুরো ফ্যামিলি ধ্বংস, সবাই জ্বলতেছে। পরে এরকম কিছু বলতেছে। পরে বলতেছি না এরকম অধিশাপ করেন না, অনেক ভালো, আমি অসুখ ওর সুখী আমার সুখ, যেহেতু আপনারই ভাইয়ের বউ আবার করে নিচ্ছেন, সেদিন ওরা দেখে টেকে রাখেন, এটা আমার দরখাস্ত, এটা বললাম। এখন আমি মাঝে মাঝে শুনি যে অনেক 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 কষ্ট আছে, তাই আমার খুব খারাপ লাগে। লাস্ট কবে গেছে আপনার কাছ থেকে? হ্যাঁ লাস্ট কবে গেছে? লাস্ট আপনার কাছ থেকে গেছে লাস্ট এই ঘটনা? লাস্ট হলো এপ্রিলের 5 তারিখ, 5 এপ্রিল, মানে এই বছরের এপ্রিলের 5 তারিখে, 19-এর 5 এপ্রিল। এরপর আপনার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ সঙ্গে মাঝে মাঝে যে আর কি এই ছেলের সাথে দেওয়ার কয়েকদিন আগে মাঝে মাঝে কথা হতো আর কি। বিয়ের চলে গেছে, চলে যাওয়ার পরে কি আর পরে এপ্রিলের পরে কি আর কথা হয়েছে? এপ্রিলের পরে কি আর কথা? এপ্রিলের পরের সাথে আর আমার সাথে আর কোনো কথা হয়নি। মানে আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন? এপ্রিল মাসটায় কথা হয়েছে, এপ্রিল পরের মাস থেকে আমার সাথে আর কোনো সংযোগ নেই। আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন? হ্যাঁ আমি ওদের আর কি অনেক কিছু শুনতে পারি যে অনেক কষ্ট আছে। পরে আমি ওর মাইকে ফোন দিলাম কয়েকদিন আগে। পরে মাইকে বললাম, এত দিন ওর মাই ভুল বুঝতে পারছে। পরে মা আমাকে এভাবে বলতেছে যে আমারও ভুল, আমি কেন কি কারণে আমি এরকম কাজ করলাম। ওর বাবা কোথায় ছিল এই ঘটনা? বাবা তো ওই যে সে যে বিদেশ গেছে আর কি, এরপরে আসেনি, শুনতেছি কোরবানিতে পরে আসবে। যাই হোক পরে শেষে মেয়ে আপনার সঙ্গে যোগাযোগ করে নাই? না। আচ্ছা, তো আপনি এখন কি চান? পরে এখন আমি কিছুদিন আগে মায়ের সাথে কথা বললাম। না মায়ের কথা বলা দরকার নাই আমার, আমি কি হবে না সেটা আমি জানি, কিন্তু আপনি এখন কি চান সেটা বলেন আমাকে। এই যে এত ঘটনা ঘটে গেছে, এখন আপনার মনে চাওয়াটা কি? এখন আমার মনে একটাই চাওয়া যে ওর জীবনটা অনেক সুন্দর ছিল, আমার জীবনটা অনেক সুন্দর ছিল। আমার গ্রামের মানুষ সবাই জানতো যে আমার গ্রামে গাংভেলে গ্রামের মধ্যে যদি 10টা ছেলে ভালো থাকে তার মধ্যে 1 নম্বরে রাসেল আছে। ভাই
আমি এই হিস্ট্রিতে যেতে চাচ্ছি না, আপনার চাওয়াটা কি? এটা আপনি কি বলতেছি। না আপনি কি মেয়েটাকে চাচ্ছেন আবার আপনার লাইফে, নাকি আপনি চান যে ও যে সংসার আমি আছে? এখন চাই যে ও এখন অনেক সুখে থাকুক। সুখে থাকা বলতে আপনি কি বোঝাচ্ছেন? ওই সংসারে রাসেলকে নিয়ে সুখে থাকুক, আপনি যার নাম হচ্ছে ওই ছেলেটাকে নিয়ে সুখে ওই ছেলেটাকে নিয়ে সুখে থাকুক। রাসেল তো আমি, রাসেল আপনি, হ্যাঁ। তো ওকে নিয়ে সুখে থাকুক, ওকে নিয়ে সুখে থাকুক। মানে এই বিষয় নিয়ে আপনার আর কোনো আগ্রহ নাই? আমার আগ্রহ নাই এটাই। ওকে, কিন্তু আমি এখন শুনি অনেক কষ্টে আছে, না অনেক খারাপ লাগে। সেটা তো ভাই ও খারাপ শুনছেন, আপনি শোনা কথা। ওর মা এখন আমার কাছে ভুল স্বীকার করে, কয় বাবা এটাকে তোর কাছে গেল। প্রথম কথা বলি রাসেল, প্রথম কথা বলি, আপনার এই গল্পটাতে আমি প্রথমেই বলেছিলাম যে মেসেজ আসলে কি আছে আমি কনফিউজ। আমি শেষ পর্যন্ত শোনার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে এই গল্পের আসলে এন্ডিং নাই। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে যে একটা মানুষকে আপনি প্রথমত বিয়ে করলেন তাকে নিজেকে রাখার জন্য, নিজের কাছে রাখার জন্য, যাতে করে তার অন্য জায়গায় বিয়ে না হয়। এবং আমার মনে হয় যে আপনি যদি বিয়ে না করতেন তাহলে তড়িঘড়ি করে তার এই বিয়েটাও হতো না, সেকেন্ড বিয়েটা যেটা কথা। যাই হোক, সেই বিয়েটা করার পরে আপনি তাকে আপনার কাছে নিয়ে আসলেন, সংসার করলেন 2 মাসের মতো, আবার তার মায়ের কথায় ভুলে ভালাই তার কাছে দিয়ে আসলেন। তারপরে মা অন্য একজনের কাছে বিয়ে দিল, এবং বিয়ে দিল সেখানে আপনি বলছেন যে এত টাকা যৌতুক দিয়েছে বা ওরকম কোনো কিছু। সেখানে সংসার করার পরে মেয়েটাকে আপনি আপনার কাছে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আবার নতুন করে বিয়ে করলেন। বিয়ে করে আপনাদের যখন সন্তান সম্ভাবা সেই মুহূর্তে আবার তার মার কাছে গেল। মার কাছে যাওয়ার পরে বেবি নষ্ট হলো, নষ্ট হওয়ার পরে তারপরে ওই ছেলে যে ছেলের সাথে আগে বিয়ে দিয়েছিল আপনার পরিবর্তে আবার ওই ছেলের সাথে বিয়ে দিল। মানে এখানে আমার কথা হচ্ছে যে আপনি কি মানে এত মাত্রায় বোকা নাকি? মানে আপনার নিজের কোনো ফল্ট নাই এখানে, যে আপনার যার সঙ্গে যেই ভদ্রমহিলা যাকে আপনি বলছেন যে তার সন্তান নিয়ে সে এখন অসুখী আছে বা হোয়াট এভার ইট ইজ, তো সে তো একই আচরণ করছে। তো তারপরে আপনি কেন বারবার তাকে তার কাছে দিয়ে আসতেছেন, তার মায়ের কাছে দিয়ে আসতেছেন? আপনার শাশুড়ির কাছে কেন আপনার বউকে বারবার দিয়ে আসছেন যদি আপনি আপনার কাছেই রাখবেন? কর্মায় কান্নাকাটি করে দেখে সেজন্য আর কি আমি মনকে মানাতে পারতাম না, সেজন্য আমি আর কি দিতাম যে থাক, ওখানে থাকো। আপনি সারা জীবন কাঁদেন, এই বিশ্বাস করে দিয়ে আজকে এই পরিস্থিতি। একটা জিনিস কি, মানে প্রথম কথা হচ্ছে যে আমি এইটারও পক্ষপাতী না যে পরিবারের কাছ থেকে একটা মেয়েকে সারা জীবন দূরে রাখতে হবে। আমি এইটারও পক্ষপাতী না যে যদি বিয়ে করেই ফেলে তাহলে সিদ্ধান্ত না নিয়ে ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা না করে সেই জায়গা থেকে সংসারটাকে ভেঙে দিয়ে নতুন করে আমি যেখানে পছন্দ করি, মানে অভিভাবকের জায়গা থেকে, সেখানে বিয়ে দিতে হবে। প্রথমত মনে করি যে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়া উচিতই না। বিশেষ করে আমি মনে করব যে এই ভুলটা সব ক্ষেত্রে বেশিরভাগ সময় মেয়েরা করে ইমোশনালি। ছেলেরা যে করে না তা কিন্তু না, ছেলেরা অবশ্যই করে, কারণ ছেলে মেয়ে না করলে একসাথে বিয়েটা হবে কোথায়। বাট ইমোশনাল জায়গা থেকে মেয়েদের ভুলটাই বেশি হয়। গিফটেড ন্যাচারালিটি আমি বলতে পারি, এটা খুব প্রকৃতিগতভাবেই এটা সত্য ইমোশনাল ভুলের ক্ষেত্রে। এবং এটা সুযোগ অনেক সময় অনেক ছেলেরা নেয়, কিন্তু এর ক্ষেত্রে ব্যতিক্রম। যেটা করা যেতে পারত অভিভাবক পর্যায়ে, যে ছেলেটার হয়তো বা ইকোনমিক স্ট্যান্ডার্ডটা নাই। আমাদের রাসেল যে কথাটা বলছি, ইকোনমিক স্ট্যান্ডার্ড বলতে আমি যেটা বোঝাচ্ছি, ও যাকে বিয়ে করেছিল সেই তুলনায় অনেক বেশি দরিদ্র কম্পারেটিভলি। আমি কি ঠিক বলেছি রাসেল? মানে ওদের তুলনায় আর্থিকভাবে আপনি পিছিয়ে ছিলেন, কিন্তু ও যেহেতু বিয়েটা করেই ফেলেছে, সুতরাং দেখা উচিত ছিল যে ছেলেটার চরিত্র কেমন, যেহেতু কোরআনের হাফেজ, ও নামাজ কালাম ঠিকমতো পড়ে কিনা, ধর্মীয় অনুশাসনগুলো ঠিকমতো মেনে চলে কিনা, এবং আলটিমেটলি ও যে কাজ করছে সেটা নিয়ে আসলে মেয়েটার ফিউচার আছে কিনা। আর যেহেতু মেয়েটারই একটা সামর্থ্য আছে, মেয়েটার পরিবারের পক্ষ থেকে একটা সামর্থ্য আছে রাসেলের মতো একটা ছেলেকে দাঁড় করিয়ে দেওয়ার, তাহলে ওরা যদি মানে হ্যাপি থাকতো, ওরা যদি ভালো হতো, তাহলে ওই জায়গাটা থেকে চিন্তা করার সুযোগ ছিল। কিন্তু যেহেতু সেটা পরিবার নেয়নি, বারবার টানাপোড়েন চলেছে, এখানে একজন ওখানে একজন, বারবার বিয়ের। আমরা যেহেতু এটা একটা এন্ডলেস স্টোরি, আমরা জানি না মেয়েটার আসলে কেমন আছে, মেয়েটা সুখে আছে কিনা। সুখে থাকা না থাকা এটা আসলে জীবনের পার্মানেন্ট কোনো কিছু নয়, ভালো থাকাটাই হচ্ছে মূল কথা। তো সেই জায়গাটা থেকে পরিবার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাই আসলে শেষ পর্যন্ত মেয়েটা হয়তো মানতে বাধ্য হয়েছে। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে এটা একপাক্ষিক বলা, এটা আমাদের এখানে রাসেল এসে বলে গেল, নিজের মতো করে বলেছে। এখানে সবসময় মনে রাখবেন, জীবন গল্পে সবসময় যারা গল্প বলেন তারা অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ স্টাইলে বলেন। আমি যদি একটু ভেঙে বলি, এই সময়টা আপনারা দেখবেন যে যিনি গল্প বলেন তার নিজের আসলে কোনো দোষ থাকে না। সবসময় দেখবেন যে সে গল্পের হিরো হতে চায়, গল্পের, এটা খুবই স্বাভাবিক। এবং এটা আপনি যদি আপনার গল্পটা বলেন তাহলে দেখবেন যে আপনি আপনার বিষয়গুলোকে, যেগুলো আসলে যাকে নিয়ে বলছেন সে হয়তো থাকলে অনেক কমপ্লেন করতো, সে হয়তো বলতো না আপনি যেটা বলছেন সেটা সত্য না। তো সেই সুযোগটা নেওয়ার থাকে, কারণ এটা একটা ইনভেস্টিগেটিভ শো না, যেটা সিক্রেটসে হয় না। সিক্রেটসে কিন্তু এখানে আসি মানুষ নিজের ভুল স্বীকার করার জন্য। মানে এই দুটো শো একেবারেই বিপরীতমুখী শো। এখানে যারা আসেন তারা নিজেদেরকে মনে করেন যে আমার কোনো দোষ নাই, আমি ভিকটিম, সব দোষ হচ্ছে আমার চারপাশের যারা এইসব ঘটিয়েছে তাদের। আর সিক্রেটসে হয় ঠিক উল্টোটা, ওখানে যারা আসেন তারা বলেন যে না, দোষটা আমি করেছি, কিন্তু দোষ করার পিছনে এই কারণটা ছিল। তো আমি কথা এই কারণেই বলছি যে উনি যখন বলে গেলেন, আমাদের রাসেল
যখন বললেন, তখন যদি উনি যাকে নিয়ে বলছেন কিংবা যে পরিবারকে নিয়ে বলছেন তাদেরকে যদি এখানে রাখা যেত, তাহলে হয়তো তারা বলতেন যে রাসেলের এই ভুলগুলো ছিল। সো গল্পটা হয়তো এক চান্সে অন্যদিকে মন নিত। তো সেই সুযোগটা যেহেতু নাই, বা আমরা যেহেতু ওইভাবে ইনভেস্টিগেট করিও না আমাদের শোর প্যাটার্নের জায়গা থেকে, সুতরাং এই গল্পগুলো একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করাটাও উচিত না, এবং আমি মনে করি সেটা আমাদের এক ধরনের উইকনেসও বটে। তবে যেই জায়গাটা সত্য সেটা হলো, আপনি মনে করতে পারেন বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা থেকে, যে ওর জীবনে একটা মেয়েকে নিয়ে ও বারবার বিয়ে করেছে, একটা মেয়েই ওর কাছ থেকে বারবার চলে গেছে। এখানে হয়তো ওর কোনো দোষ ছিল, বা এখানে হয়তো ওর কপালের দোষ ছিল, বা যাই বলি না কেন, কিন্তু এই জায়গাটায় ওর সতর্ক হওয়াটা উচিত ছিল। এবং সেই সতর্কের জায়গাটা এটাই, যদিও আফসোস করে এই মেয়েটার জন্য জীবনে, তাহলে এটা ঠিক এই মেয়েটা প্রতিকূলতা ফেস করেও জীবনে ওর এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত ওর ভুলের কারণে ওর জীবন থেকে মেয়েটা চলে গেছে। তো এই সব জায়গাগুলোতে ভুল না করাটাই আমার মনে হয় বেটার। আর আমি এই ভুলের অ্যাডভান্স স্টেপে গিয়ে বলতে চাই, সেটা হচ্ছে, বারবারই আমি যে কথাটা বলি, সবসময়ই বলি, বিয়ে হচ্ছে পারিবারিক সিদ্ধান্ত। আমার মতে, এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত, আমার মতে কখনোই মানে একেবারেই নিরুপায়, এবং আমি জানি না একেবারে নিরুপায় শব্দটা আমি এখানে ব্যবহার করতে চাই না, আমার কাছে মনে হয় এটা করাই উচিত না, যে ছেলে এবং মেয়ে নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে বিয়েটা করে ফেললো। বিয়ে একটা ধর্মীয় অনুশাসন, যদি আপনি ধর্ম মানেন, তাহলে আমাদের ধর্মের জায়গাটা থেকেও কিন্তু এটা স্পষ্ট বলা আছে যে মেয়ের বাবা যদি রাজি না হন, তিনি যদি জ্ঞাত না থাকেন, তাহলে ওটা বিয়েই হয়নি। এটা হাদিস, হ্যাঁ, ওটা বিয়েই হয়নি। কি ডেঞ্জারাস কথা আপনি চিন্তা করে দেখেন, কি বিপজ্জনক কথা। যদিও আমাদের এই সমাজে এই জিনিসগুলো অহরহ হচ্ছে। আমি যেহেতু ধর্মীয় বেত্তা নই, আমি যেহেতু পুরো বিষয়টা একদম ডিটেল জানি না, আপনারা দরকার হলে কোনো একজন যারা স্কলার আছেন, রিলিজিয়াস স্কলার, তার সঙ্গে কথা বলে দেখতে পারেন, যদি আপনি ধর্মীয় অনুশাসন মানেন। সেটা আপনি যে বিয়ে করেন না কেন, রাষ্ট্রীয় আইন অনুযায়ী অন্যরকম, কোর্ট ম্যারেজ আছে, এটা আছে, ওটা আছে, সাক্ষী থাকলে হয়, এটা বিয়ে হয়ে যায়, সেটা অন্য বিষয়। কিন্তু ধর্মের সাথে যদি আপনি মানতে চান, তাহলে এটা বিয়েই হয় না। মানে মেয়েদের জায়গা থেকে বিষয়টা এরকম। যদিও আমি বলছি যে আমি পুরো বিষয়টা কোট অ্যান্ড কোট বলতে পারছি না, কারণ আমি অত বিস্তর জ্ঞান রাখি না। এবং যদি আপনারা আমার কথা সন্দেহ করেন, তাহলে অবশ্যই এটাকে ডিনাই করতে পারেন, এবং আপনারা আপনাদের জায়গা থেকে রিসার্চ করে নেবেন। আর যে কথাটা আমি বলতে চাই, যে বিয়ে অবশ্যই একটা ইমোশনাল ফ্যাক্ট, মানে বরের কনেকে ভাল লাগতে হবে, কনের বরকে ভাল লাগতে হবে, সেই জায়গা থেকে অবশ্যই ইমোশনাল একটা ফ্যাক্ট। কিন্তু এর বাইরে সংসার জীবনটা অনেক বড় সমুদ্রক্ষেত্র। এখানে আসলে ইমোশন দিয়ে পুরো সময়টা চলা যায় না, এখানে অনেক বেশি লজিক নিয়ে সামনের দিকে এগোতে হয়, এবং ওই সময়টাতে পরিবারের সাপোর্ট প্রয়োজন হয়, চারপাশের মানুষের সাপোর্টটা প্রয়োজন হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে এই ধরনের ইমোশনের বিয়ে, ঘর থেকে বের হয়ে গিয়ে বিয়ে, এই মানুষগুলো কেন জানি সুখী হয় না, এবং তাদের আর ফেরারও পথ থাকে না। তখন জীবনটা অনেক বেশি দুর্বিষহ হয়ে যায়, এবং পরিবারও তখন খুব কঠিন হয়ে যায়। তুমি বিয়ে করেছো, ঠিক আছে, এবার তোমার সিদ্ধান্ত তুমি নাও, তুমি যেদিকে খুশি সেদিকে চলে যাও। তখন পরিবার ভয়ানক রকমের কঠিন হয়ে যায়, এবং ওই সন্তানটাকে পরিবারে ফিরতে গেলে রীতিমতো ভয়ঙ্কর রকমভাবে একটা হ্যাসেলের মধ্য দিয়ে যেতে হয়, না পারে সংসার করতে, না পারে পরিবারে ফিরতে। সুতরাং একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে বিয়ের ব্যাপারে অন্তত পরিবার ছাড়া সিদ্ধান্ত নিয়েন না, এটা একেবারেই নিয়েন না। দরকার হলে পরিবারকে বোঝান, বারবার বোঝান, এবং পরিবারকে বারবার বোঝান এটা, যেই ছেলেটাকে ছাড়া আমি কেন জীবনে হ্যাপি হব না, একে আমার জীবনে কেন প্রয়োজন। এবং এটা আপনার দায়িত্ব আপনার বাবা মাকে খুব সুন্দর করে বোঝানো, কারণ তারা আপনাকে ছোটোবেলা থেকে বড় করেছে। এবং আপনি জানেন না, যারা আজকে এই অনুষ্ঠানটা শুনছেন, আমি নিজেও একটা সন্তানের বাবা, আমার মেয়ের বয়স মাত্র 2 বছরের কাছাকাছি, এবং এটা আমি আজ এই অভিজ্ঞতাটা হয়তো আমার মেয়ে না হলে আমি বলতে পারতাম না এরকম। আপনি হয়তো জানেন না যে যখনই পৃথিবীতে, বিশেষ করে মেয়ের বাবাদের ক্ষেত্রে এই ঘটনাটা বোধহয় সত্য, যে মেয়ে দুনিয়াতে আসে, তখন মেয়ের বাবারা কিন্তু ওই ছোটোবেলা থেকেই একটা জিনিস চিন্তা করার চেষ্টা করে, যে একটা সময় আমার মেয়েটাকে হয়তো বিয়ে দিতে হবে, একটা সময় আমার মেয়ে সেজন্য একটা খুব সুন্দর ঘরে যায়, আমার মেয়ের বিয়েটা এরকম হবে, ওরকম হবে, এটা স্বপ্ন, বাবা মা সবসময় দেখে। এবং এই স্বপ্নটা আপনি যখন বড় হচ্ছেন, আপনাদের তার সাথে সাথে বাবার মনের মধ্যে বা মায়ের মনের মধ্যে, পরিবারের অন্য সদস্যদের মনের মধ্যে ওই স্বপ্নটা বড় হচ্ছে। কি নির্মম চিন্তা করে দেখেন, যে আপনি হয়তো মানে মুহূর্তের মধ্যে একটা সিদ্ধান্ত নিলেন কোনো একটা ছেলেকে বিয়ে করার, তাহলে তাদের এই তিল করে বড় হওয়া স্বপ্নটা কি পরিমাণ প্রচণ্ড আঘাত পায়, কি ভয়ঙ্কর রকমভাবে আঘাত পায়। কারণ বিয়ে মানে কিন্তু আমরা যেটা দেখি মেয়েদের ক্ষেত্রে আমাদের সামাজিক রীতিতে, যে বিয়ে মানে হচ্ছে শিফটিং অফ লাইফ। লাইক আপনি একটা সংসারে ছিলেন, বাবার ঘরে ছিলেন, সেখান থেকে আপনি শিফট করছেন অন্য একটা পরিবারে, এবং সেই পরিবারে যাওয়া মানে শুধুমাত্র কিন্তু আপনার আইডেন্টিটি নিয়ে আপনি যাচ্ছেন না যে আপনি একটা পরিবার থেকে এসেছেন, পুরো জীবনটাই শিফট হয়ে যাচ্ছে, আপনার রেস্ট অফ দ্য লাইফ ওখানে কাটবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এত বড় একটা ডিসিশন, যে মানুষের ঘরে আপনি বড় হলেন, যাদের সব কিছু নিয়ে আপনি বড় হলেন, যাদের পরিচয় নিয়ে আপনি বড় হলেন, যারা আপনাকে দুনিয়াতে নিয়ে আসলো উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, তাদেরকে আপনি মুহূর্তের মধ্যে ডিনাই করে দিচ্ছেন। এটা কত ভয়ঙ্কর রকমের ভাবে ভুল। হ্যাঁ, আপনি ভালোবাসতেই পারেন, এবং কোনো ছেলেকে ভালো লাগতেই পারে, তবে আমি মনে করি
যে সেক্ষেত্রে বাবা মায়ের সিদ্ধান্ত আসা উচিত এবং বাবা মায়ের সিদ্ধান্ত নিয়ে বারবার ট্রাই করতে হবে এবং এক্ষেত্রে আমার মনে হয় আরেকটা, শুধু এটা একপাক্ষিক না, বাবা মায়েরও অনেক বেশি ফ্লেক্সিবল হওয়া উচিত যে মেয়ে কিংবা ছেলের ডিমান্ডটা বোঝার ক্ষেত্রে। যদি আপনি রাজি না হন তাহলে আপনি আপনার সন্তানের ক্ষেত্রে ওয়েগুলো খোলা রাখেন যে বাবা এটা হলে এরকম হতে পারে, বিয়ে জিনিসটা এরকম, বারবার তাকে বোঝাতে দ্বিপাক্ষিকভাবে বুঝতে এক পক্ষে তো মেনে নিতেই হবে, আইদার মেয়েটা মানবে অথবা পরিবার মানবে, এবং তখন যখন মেনে নিলেন তখন মিউচুয়ালি ওই জিনিসটাকে ড্রাইভ করা উচিত। এই ছেলেটার ক্ষেত্রে এই জিনিসটা ছিল না, রাসেলের ক্ষেত্রে কিন্তু ওর কিন্তু সেই ফ্যামিলিটা ছিল না, আমি যেটা বলবো বাবা মায়ের সাপোর্টের জায়গাটা ওরকম ছিল না, সুতরাং ওর জায়গা থেকে হয়তো এই সাপোর্টটা ও পায়নি, কিন্তু এই মেয়ের ক্ষেত্রে এই জিনিসটা পাওয়াটা উচিত ছিল। আর যখন করেই ফেলেছে তখন আমার মনে হয় সেকেন্ড থটের খুব প্রয়োজন ছিল। আমরা আসলে বিয়েটাকে যতটা না খুব সুন্দর করে একটা সংসার বা একটা জীবনযাপন ভাবি, তার চেয়ে বেশি ভাবি আমাদের সামাজিক মর্যাদার জায়গাটা থেকে, এবং যে কারণেই হয়তো মেয়ের বাবারা মনে করেন যে কী ছেলেকে বিয়ে করেছে, কিংবা ছেলের বাবারা মনে করেন কী কার ঘরের মেয়ে নিয়ে আসলো, এটা একটা মারাত্মক রকমভাবে সামাজিক সম্মানে আঘাত হানে কিনা। আনফর্চুনেটলি আমাদের সামাজিক প্র্যাকটিসে অনেক ভুল প্র্যাকটিস আছে, তার মধ্যে এটাও একটা। আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা উচিত যে আমার মেয়ে কিংবা আমার ছেলে এই ছেলেটাকে নিয়ে কিংবা আমার এই মেয়েটাকে নিয়ে সুখী জীবনযাপন করতে পারবে কিনা। দ্যাট ইজ দ্য আটমোস্ট গোল অফ সংসার জীবন। আমরা আনফর্চুনেটলি সেদিকে তেমন একটা ফোকাস করি না। সো আজকের মতো এই পর্যন্তই প্রিয় শ্রোতা। গল্পের আসলে লেসনের জায়গাটা আমি বের করার চেষ্টা করেছি, বাট দের ইজ নো লেসন অ্যাকচুয়ালি। বাট আমি মনে করি যে ধরে রাখতে হলে একটা মানুষকে এই জায়গাটা থেকে আপনার কিছু জায়গায় ব্যারিয়ার দেওয়া উচিত। সো অনেক ভালো থাকুন। আজকের মতো শেষ করছি। আগামী বুধবার আবারও কথা হবে আমার সঙ্গে, এবং একই সাথে আবারও মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে এই গল্পগুলো ইউটিউবে আপনারা শুনতে পান। ওখানে একেবারে আর্কাইভ করে দেওয়া আছে ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল যেটা আছে www